চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, যে ঘটনাটি আমরা শুনবো আমাদের এখানে আফনান ভাই আছেন তার মুখ থেকে। তো চলে যাচ্ছি আমাদের আজকের ভূত এফএমের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। আজকে আমারও মন খারাপ রাসেল ভাই, যে লাকি আখন্দের মতো একজন লিজেন্ডারি শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকে আমি আমার প্রথম স্টোরিটা বলতে চাচ্ছি। আসলে আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা একজন ট্রেন চালক, মানে ট্রেন ড্রাইভার। এই পেশাটাই খুব অদ্ভুত, তাই না? মানে এবং এই ধরনের যারা ট্রেন চালান তাদের সাথে আমাদের কথা, দেখা, যোগাযোগ সবকিছুই অনেক কম হয়। অনেক কম হয়। সো আমি আপনার দুটো ঘটনা আছে, এই জন্য আমি আপনাকে তখন বলিনি, এখন বললাম যে এই জন্য আমি এই ঘটনাটা আগে বলতে বললাম, একটু ডিফারেন্ট টাইপের একটা মানুষের কাছ থেকে এই ঘটনাটা পাওয়া। জি, তো উনি 1978 সালে প্রথম রেলওয়েতে সরকারি মানে চাকরিতে যোগ দেন রেলের ড্রাইভার হিসাবে। তো উনি যখন প্রথম ওনার জবটাই ছিল যে ঢাকা থেকে খুলনাগামী যে ট্রেনটা ছিল, উনি ঢাকা থেকে খুলনায় ট্রেনটা চালিয়ে আসতেন আর কি। তো উনি বিবাহ করেন 1981 সালে, আমাকে যেভাবে বলেছেন আর কি। উনি 81 সালে বিবাহ করেন, 83 সালের দিকে ওনার একটা ছেলে সন্তান হন। জি। এবং 2.5 বছর বয়সে ওনার ছেলে সন্তানটা মারা যান নিউমোনিয়া আক্রান্ত হয়ে। তো মারা যাওয়ার পর উনি খুবই মানে স্বাভাবিকভাবেই প্রথম সন্তান মারা গেছে, উনি খুবই শোক পান আর কি। তো উনি এর মধ্যেই মানে মারা যাওয়ার পরেই ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, যেটা আগে আমাদের যে ঘটনাটা। জি জি। উনি মারা যাওয়ার প্রথম 3-4 মাস বেশ স্বাভাবিক ছিলেন, কোনো সমস্যা হয়নি। 3-4 মাস পর থেকে উনি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন ওনার ওই সন্তানকে। স্বপ্নে দেখছেন যে ওনার সন্তান ওনার সাথে খেলাধুলা করছে, গল্প করছে, কথা বলছে, এরকম উনি স্বপ্ন দেখতে থাকেন। তো একদিন হঠাৎ উনি স্বপ্নে দেখেন ওনার ওই সন্তান খেলতে খেলতে হঠাৎ ওনার গলা মানে চেপে ধরেছে। আচ্ছা। তো চেপে ধরার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি খুব পানি তেষ্টা অনুভব করেন। তো উনি ওনার স্ত্রীর পাশেই শুয়েছিলেন, ঘর অন্ধকার ছিল। তো উনি ডিম লাইটের যে আলো ছিল ওখানে পাশে পানি জগ রাখা ছিল, উনি সেখানে গিয়ে 1 গ্লাস পানি পান করেন। পানি পান করে যখনই আবার শুতে যাবেন বিছানায়, তখন দেখেন ওনার ওই সন্তানটা ঠিক বিছানার মাঝখানে বসে আছে এবং বসে 2 হাত সামনের দিকে এগিয়ে দিয়েছে, বাবা আমাকে কোলে নাও বলছে। তখন ওনার না ওই সময় আর কোনো সেন্স কাজ করছিল না, যে ওনার সন্তান যে মারা গেছে। হঠাৎ করে ওনার ওই সন্তানকে দেখে ওনার সেন্স কাজ করছিল না। তো ওনার সন্তানকে উনি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে ওই সন্তান বলছে, বাবা আমাকে ছাদে নিয়ে চলো, আমি ছাদে যাব, তোমার সাথে খেলবো। আসলে তখন যে এত রাত হয়েছে, জি, ওইটাও উনি ভুলে গেছেন। উনি ওনার সন্তানকে নিয়ে ছাদে চলে গেছেন, ছাদে গিয়ে খেলাধুলা করেছেন। আবার একটা সময় ছেলে বলেছে যে বাবা চলো এখন ঘুমাবো। উনি আবার ওই সন্তানকে নিয়ে এসে শুয়ে পড়েছেন। কিন্তু সকাল যখন হয়েছে, এই যে রাতে এত ঘটনাটি ঘটেছে, উনি একদম বেমালুম ভুলে গিয়েছিলেন। এবং উনি পরে কিভাবে মনে করেছেন সেটাও আমরা বলবো গল্পের পর্যায়ে এসে। উনি সকালে সেটা বেমালুম ভুলে যান, কিছুতেই মনে করতে পারেন না রাতে কি ঘটনা ঘটেছে। এরকম প্রায় প্রতি রাতেই ঘটতে থাকে, কিন্তু উনি সকালে ভুলে যান সেটা। ওনার স্ত্রী এটা বেশ কিছুদিন যাবৎ ফলো করেছেন, যে উনি রাত্রেবেলা উঠে কোথাও যেন চলে যান এবং আবার বেশ আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফিরে আসেন। তখন স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে, তুমি রাত্রেবেলা কোথায় যাও? তখন উনি বলে, কই রাত্রে তো আমি কোথাও যাই না। তখন বলছেন, না তুমি যাও, এরকম ঝগড়াঝাটি হয়েছে, কোথায় যাও? তখন উনি সেটা অস্বীকার করেন। স্ত্রীর মনে খুব সন্দেহ হয়েছে, ঘটনা কি, সে রাত্রে কোথায় যায় এবং আমাকে বলে না। একদিন স্ত্রী মানে ঘুমিয়েছিল যখন, তো উনি ওই একই ঘটনা, কিন্তু ওই যে ওনার সন্তানকে দেখেছে, সন্তানকে নিয়ে উনি বাইরে যাবেন, দেখে যে পাশে ঘুমিয়ে আছে তার সন্তান, ওই সন্তানকে উঠে নিয়ে বাইরে যাবেন। ওনার স্ত্রী এটা ফলো করেছে, কিন্তু দেখেছে তার সাথে কেউ নাই, দেখেছে ওনার স্বামী কোথায় যেন বাইরে যাচ্ছেন। আচ্ছা। উনি কিছুক্ষণ পরে ওনার ওনার পিছু নেন আর কি, পিছু নিয়ে দেখে যে উনি ছাদে চলে যাচ্ছেন, বাড়ির ছাদে। তো ছাদে গিয়েছেন, তো উনি যখন পরে গিয়েছেন, সাথে সাথে উনি যেই ঘটনাটি দেখেছেন, এটা আসলে ওনার স্ত্রী দেখার জন্য আসলে প্রস্তুত ছিলেন না। দেখে ওনার স্বামী ওনার ওই ছোট সন্তান, যে 2.5 বছরের সন্তান যে মারা গেছে, সেই সন্তানকে নিয়ে খেলাধুলা করছে ছাদের উপরে। আচ্ছা। উনি ওই জিনিসটা দেখার সাথে সাথে চিৎকার দেন। চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামীর মানে হুঁশ ফিরে আসে। তখন বলে যে, কি ব্যাপার, আমি ছাদে কেন? ওনার স্বামী তখন বলছে, আমি ছাদে কেন? তখন স্ত্রী বলে যে, এই যে তুমি এতক্ষণ আমাদের ওই বাবুর সাথে খেলছিলা। বলে, কই, আমি কোথায় খেলছিলাম, আমি ছাদে কেন? উনি কিছুতেই সেটা মনে কর, পরে যখন বলেছে
এতদিন যে ঘটনাগুলো ঘটেছে তখন ওনার মনে আসছে যে হ্যাঁ আসলে আমি এরকম স্বপ্ন দেখতাম, জি আমি প্রতি রাত্রে দেখতাম আমার সন্তান আমার পাশে ঘুমিয়ে আছে, সে আমাকে বলে যে চলো বাবা ছাদে দিয়ে খেলাধুলা করব। তখন ওনার এই সব ঘটনা তখন ওনার মনে আসে, তখন উনি বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। জি তো যাই হোক, ওনার স্ত্রীও খুব ভয় পান এবং তারপরে ওনারা বেশ পাশের এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু ঝাড়ফুঁক নিয়ে আসেন, পানি পড়া নিয়ে আসেন, যাতে করে পরবর্তীতে কোনো ঘটনা না ঘটে। কিন্তু রাসেল ভাই এরপরে ওনার সাথে আরো সাংঘাতিক ঘটনা ঘটা শুরু করে। যারা বেসিক্যালি ঈশ্বরদী থেকে হার্ডিন্স ব্রিজ পার হয়েছেন, লিসেনারদের মধ্যে যারা, তারা জানেন ঈশ্বরদী থেকে হার্ডিন্স ব্রিজ পার হওয়ার সময়, ঈশ্বরদী পার হওয়ার পরপরই হার্ডিন্স ব্রিজটা তো মাটি থেকে অনেক উঁচু, ওই উঁচু করার জন্য তো মাটি ফেলে ফেলে ওই মাটি থেকে অনেক উঁচু করতে হয় রাস্তাটা। এবং হার্ডিন্স ব্রিজ যাওয়া ওঠার জন্য যে রেল লাইনের পথটা, এটা কিন্তু মাটি থেকে অনেক উঁচু। যারা জানেন ওইদিকে গিয়েছেন তারা দেখেছেন। উনি ঈশ্বরদী থেকে যখন ট্রেন নিয়ে হার্ডিন্স ব্রিজের দিকে আসছিলেন, তখন হার্ডিন্স ব্রিজ থেকে মানে হয়তো বা 1-1.5 কিলোমিটার আগে হঠাৎ উনি দেখছেন রেল লাইনের মাঝখানে ওনার ওই সন্তানটা দাঁড়িয়ে আছে এবং ওনার ওই সন্তানটার মাথাটা না অস্বাভাবিক রকমের বড়, মানে অনেক বড় মাথা, এরকম মাথা হওয়ার কথা নাই, অনেক বড় মাথা। তো এটা দেখে উনি ওনার পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো, কারণ আমরা জানি রেলে কিন্তু 2জন ড্রাইভার থাকে, তো পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো সামনে কিছু, আপনি কিছু দেখতে পাচ্ছেন? উনি বললেন, না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন বলে যে, ভাই সামনে আমি একজন মানুষ দেখতে পাচ্ছি, ট্রেনের গতি তো কম, আমি কি থামাবো? বলে, না এখানে কোনো মতেই থামানো যাবে না, একে তো এখানে ডাকাতের ভয় আছে, দ্বিতীয় কথা এই মুহূর্তে হঠাৎ করে গাড়ি থামালে একটা বগি যদি ওখানে লাইনচ্যুত হয়, তাহলে একটা বগি যদি কাত হয়ে যদি এক পাশে পড়ে যায়, ট্রেনের প্রত্যেকটা বগিতে একটার সাথে একটা লাগানো থাকে, তাহলে ট্রেনটা কিন্তু অনেক নিচে গিয়ে পড়বে এবং পৃথিবীর ইতিহাসে একটা স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটবে আর কি। উনি থামাতে চেয়েছিলেন কিন্তু ওই পাশের ড্রাইভার থামাতে দেননি। কারণ উনি থামাতে চেয়েছেন এই কারণে, হয়তো আমার সন্তান, ওই যে ওই ওনার একটা আবেগ কাজ করছিল, হয়তো আমার সন্তান, কারণ ওই সময় ওনার সেন্স কাজ করছিল না আর কি। তো উনি ট্রেনটা থামান নাই, থামাতে দেন নাই পাশের ড্রাইভার, ট্রেনের গতিতে চলে গেছে। উনি ভেড়ামারা স্টেশনে যাওয়ার পরে ওখানকার যেই স্টেশন মাস্টার ছিলেন, তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে ওনাকে বলেছেন যে আপনি একটু ঈশ্বরদী এবং পাকশি স্টেশনে একটু খবর নিয়ে দেখেন এই 2 জায়গার মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এবং এই রিপোর্টটা পোড়াদা স্টেশনে পাঠিয়ে দেন, আমি পোড়াদা ট্রেন নিয়ে গেলে আমি ওখান থেকে রিপোর্টটা নিব। এবং উনি যখন পোড়াদা স্টেশনে যান, পোড়াদা স্টেশন মাস্টারের কাছ থেকে খবরটা নিতে যান এবং পোড়াদা স্টেশন মাস্টার বলে যে না, আজকে এবং এই রাত্রেবেলা কিছুক্ষণের মধ্যে এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ওখানে পুলিশরা গিয়েছিল, স্টেশন মাস্টার নিজে গিয়েছিলেন এইটুকু জায়গার মধ্যে, এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনার আলামত নাই এবং এত রাত্রে ওইখানে মানে বাচ্চা আসার তো প্রশ্নই আসে না, এরকম বলেছে। তো যাই হোক, বলেছে আপনি হয়তো বা চোখে ভুল দেখেছেন, এটা এখানেই শেষ করে দেন, এটা নিয়ে আর মানে কথাবার্তা বাড়ানোর দরকার নাই, কারণ এতে করে ওনার ক্যারিয়ারে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো উনি এই বিষয়টা চেপে যান, আর কোনো কথা বলেন নাই। রাসেল ভাই, উনি যখনই মানে ঢাকা থেকে এই রাত্রে খুলনার ট্রেনটা চালিয়ে আসতেন, ওই সেম জায়গায় ওনার ওই সন্তানটাকে দেখতে পেতেন। মাই গড। এবং ওই যে বিশাল বড় মাথা, মানে স্বাভাবিক নয় কিন্তু, মানে অনেক বড় মাথা। না, বুঝতে পারছি। তো এরকম দেখতে পেতেন। উনি একদিন স্বপ্নে দেখলেন ওনার ওই সন্তানটা, ওই সময় উনি আগে যে সন্তানকে দেখতেন স্বপ্নের ভিতরে কোলে নিয়ে খেলা করছেন, তো এইবারের সন্তানকে ওই মাথাটা বড় অবস্থায় দেখতে পেলেন। খুব রাগেশ্বরে ওই সন্তানটা বলছে যে, বাবা তুমি আমার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে দিতে পারলে, তো তুমি তো আমাকে আর ভালোবাসো না, তো আমার ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে এমন কাজও আমি হতে দেবো না, সুতরাং আমি আমার কোনো ভাই বোন হতে দেবো না। সে স্বপ্নের মধ্যে এটা বলে। ওই তখন কিন্তু ওনার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই 7 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ওনার স্ত্রী এই স্বপ্ন দেখার পরে উনি স্ত্রীকে এই বিষয়ে আর কিছু বলেন নাই। উনি হয়তো বা স্ত্রী এই অবস্থায় ভয় পেতে পারেন, সমস্যা হতে পারে, এই জন্য উনি কিছু বলেন নাই আর কি। কিন্তু ওনার স্ত্রী বেশ কয়েকদিন যাবত ওনাকে বলছেন যে ওনার মানে শরীরের মধ্যে অস্বাভাবিক রকমের একটা অনুভূতি হচ্ছে এবং প্রচন্ড পেটে ব্যথা হয় এবং মনে হচ্ছে তার পেটটা অস্বাভাবিক রকমের ফুলে যাচ্ছে, এটা হওয়ার কথা নয়। এবং এই ঘটনা ঘটার 3 থেকে 4 দিনের মাথায় মানে উনি খুবই পেটে পেইন ফিল করেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলেন যে আপনার সন্তান পেটের মধ্যে মারা গেছে, দ্রুত এটা সিজার করে এটা অপসারণ বের করে ফেলতে হবে, নাহলে আপনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে। তো রাসেল ভাই, যখন ওই সন্তানকে অপারেশন করে বের করা হয়েছে, অদ্ভুত ব্যাপার, ওই সন্তানের মাথাটা না অস্বাভাবিক রকমের বড় ছিল। যেটা উনি ওই যে রেল লাইনে, হ্যাঁ, ওনার ওইখান থেকে মাথাটা বড় ছিল, এবং ওনার স্ত্রী যে হঠাৎ করে পেট ফুলে যাচ্ছিল এবং পরে মারাত্মক পেইন হয়, মানে এইটার কারণে হয়েছে ওনার ওই সন্তানের মাথাটা অস্বাভাবিক রকমের বড় হয়ে গিয়েছিল। আচ্ছা। তো যাই হোক, ওনার সন্তান মারা যান ওটা পেটের মধ্যেই। এবং এরপরে ওনার একাধিক সন্তান কিন্তু
ঠিক এই 6 থেকে 7 মাস যখন অন্তঃসত্ত্বা উনি থাকেন, এই সময়ের মধ্যেই মারা যান এবং প্রত্যেকটা মানে একের সন্তানেরই পর এক তার সাথে দুর্ঘটনা ঘটতে থাকে এরকম। একের পর একটা এবং একটা পর্যায়ে উনি আর মানে সন্তান ধারণ করার যোগ্যতাই হারায় ফেলেন। আচ্ছা, তো ও স্বপ্নে যা বলেছিলেন তার আগের সন্তান, সেটাই আলটিমেটলি হলো। হ্যাঁ, সেটাই আলটিমেটলি হয়েছে। তো এখন এদিকে কিন্তু উনি যখন ওই যে প্রতিনিয়ত ওই পাকশির ওই রুটটাতে উনি যখন এই ধরনের প্রবলেম ফেস করছিলেন, তখন উনি ট্রান্সফার হয়ে ঢাকা সিলেট রুটে চলে আসেন। ঢাকা সিলেট রুটে উনি ট্রেন চালাবেন। তো এর ভিতরে মানে যে ঘটনাটা ঘটে এটা ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। ঢাকা সিলেট রুটের লিসেনাররা যারা গিয়েছেন তারা জানেন যে ঠিক শ্রীমঙ্গলের কাছাকাছি আসার পরে ট্রেনটা যেদিক দিয়ে যায়, দুই পাশে কিন্তু মানে জঙ্গল এলাকা। জি, হ্যাঁ, এবং একটা দীর্ঘ সময় কিন্তু জঙ্গলের মধ্যে যান, তারপর দুই পাশে মানে চা বাগানও আছে, যদিও সেটা খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু রাতের বেলা জায়গাটা মানে দিনের বেলা যতটা না সুন্দর, রাতে কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। তো উনি একদিন সিলেটে যখন রাতের বেলা ওই দিক দিয়ে আসছিলেন ট্রেন নিয়ে, হঠাৎ উনি তখন দেখছিলেন যে ওনার ওই যে সন্তানটা, প্রথম সন্তানটা, এরকম একাধিক 10-12 জন সন্তান রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে এবং উনি এটা দেখে খুবই ভয় পান যে এখানে মানে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে। মনে করছে হয়তো বা ওই পাখি রুটি ছিল, এখানে হবে না, কিন্তু এখানে ওই প্রবলেমটা শুরু হয়। এবং উনি ট্রেনটা থামান নাই, ট্রেনটা যথারীতি ট্রেন চলছে ট্রেনের গতিতে, উনি হঠাৎ করে ফিল করলেন এই 7-8 জন এই ছোট ছোট বাচ্চা এবং অনেক বড় মাথার আকৃতির এবং সবাই একই রকম চেহারা, প্রত্যেকের চেহারা ওনার সন্তানের মতো, এবং এই 7-8 জনই ট্রেনের মধ্যে ঢুকে পড়েছে, ইঞ্জিনের মধ্যে। আচ্ছা, ঢুকে ওনার সাথে ধস্তাধস্তি শুরু করেছে এবং ওরা প্রত্যেকেই ট্রেনটার হুইলটা টান দিয়ে এটা থামানোর চেষ্টা করছে। ওনার সাথে যে মানে কো ড্রাইভার ছিল, সে আবার একটু ক্লান্ত ছিল, ওনাকে বলেছিল ভাই আমি একটু ঘুমাবো, আমাকে একটু পরে ডেকে দিয়েন। কারণ ট্রেনের 2 জন ড্রাইভার থাকে, আমরা জানি যে একজন চালান বেসিক্যালি, একজন সাথে থাকেন মানে সহযোগী হিসাবে। আচ্ছা, তো উনি বারবার চেষ্টা করছেন, চিৎকার করছিলেন তাকে, কিন্তু ওনার ঘুম কিছুতেই ভাঙছে না। আর ওই যে ছোট ছোট যেই বাচ্চারূপী যেই জিনিসগুলো ওখানে এসেছিল, ওরা বারবার ট্রেনটা থামানোর চেষ্টা করছিল এবং উনি খুব ধস্তাধস্তি শুরু করেছে কোনো মতে যে ট্রেনটা থামাতে না পারে। ওই একটা ডেঞ্জারাস একটা জায়গায় রাতের বেলা, ওখানে কিন্তু ডাকাতের ভয় আসছে এমনিতেও। তো উনি অনেক চেষ্টা করেছেন থামাতে না পারে, কিন্তু এরকম ধস্তাধস্তির একটা পর্যায়ে কেন জানি ওনার পাশের ড্রাইভারের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখেন উনি কিসের সাথে, শূন্যের সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। তো উনি বলে ভাই কি করেন আপনি তো ট্রেনের মানে দরজা দিয়ে পড়ে যাবেন বাইরে। উনি তাড়াতাড়ি মানে পড়ে যাওয়ার মতোই অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি যে ওনাকে ধরে ফেলেছেন। এবং তখন আবার ওনার হুঁশ হয়েছে, দেখে যে না আশেপাশে এখন আর কেউ নেই, তখন আর কেউ ছিল না। তখন উনি বেশ মাসখানেক তখন ছুটি নিয়ে দীর্ঘদিন উনি মানে একটু ট্রিটমেন্ট করেন যে হয়তো ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে কিনা। আবার ডাক্তার বলছেন না আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, আমি এটাই ভাবছিলাম যে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হবে, সিজোফ্রেনিয়ার প্রবলেম নাই, হ্যালুসিনেশনও হয় নাই, এরকম তারা কোনো কিছু বলতে পারেন নাই আর কি। তো যাই হোক রাসেল ভাই, ওনার স্ত্রী কিন্তু স্থায়ীভাবে মানে সন্তান ধারণ অনুপযোগী, ডাক্তার বলে দিয়েছেন আপনি আর কখনো সন্তান ধারণ করতে পারবেন না। তো ওনার এই বিষয় নিয়ে ওনার মনে খুবই কষ্ট ছিল। তো উনি ওনার বাড়ির পাশে একদিন এক রিকশালার সাথে তার পরিচয় হয়। রিকশালা একটু ধার্মিক ছিলেন আর কি, হুজুর গোছের একজন ছিলেন। তো রিকশালা একদিন ওনাকে বলছেন ভাই আপনার সবসময় দেখি মন টন খারাপ, তা কি আমাকে বলা যায়? তা উনি বলছেন যে আসলে আমার তো আসলে সন্তান হয় না, এরকম ঘটনা ছিল। তখন রিকশালা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা সমাধান দিতে পারি। তো সমাধানে যদি আপনার সন্তান হয় তো অনুরোধ যে আপনি আমার কথা কাউকে বলবেন না। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে বলবো না। তখন উনি একটা পানি পড়া দেন, মানে আপনি এবং আপনার স্ত্রী টানা 3 মাস এটা খাবেন এবং পরে কি হয় আমাকে জানাবেন। তো 3 মাস পরে সত্যি অদ্ভুত ব্যাপার, আল্লাহর কি ইচ্ছা, উনি ওই রিকশালাকে বলেন যে হ্যাঁ আমার স্ত্রী মানে সন্তান সম্ভব। এবং ডাক্তার আগে তাকে দিয়েছে তারা মানে বলেছে এটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, হ্যাঁ যে উনি সন্তান সম্ভব হবেন। তো যাই হোক সবাই আশ্চর্য হয়ে গেছে, কারণ ওনার একটা মেজর অপারেশন হয়েছিল যার কারণে ওনার কোনো সম্ভাবনা ছিল না, এটা একটা মিরাকল আর কি। তো ওনার যখন সন্তান যখন 3 মাস হয়ে গেল, তখন ওই সুসংবাদটা যখন রিকশালাকে দিলে বললে ঠিক আছে এখন আপনি টানা 10 মাস এই আমি আবার পানি পরে দিচ্ছি, পানি শেষ হয়ে গেলে মিশিয়ে খাবেন, এইভাবে স্বামী স্ত্রী খেতে থাকবেন 10 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু শর্ত একটাই যে আপনি কাউকে বলবেন না যে আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়েছেন। কিন্তু সমস্যা হলো উনি যখনই ওনার এই সন্তান হয়ে, আত্মীয় স্বজনদের প্রচন্ড প্রেশার ছিল যে তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, কার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আমাকে বলো, আমরাও যাবো, এরকম মানে ওনার উপর খুব প্রেশার ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এরকম প্রেশারে একদিন বলেই দিয়েছে যে আমি না ওই রিকশালার কাছ থেকে এই ট্রিটমেন্টটা নিয়েছি। তো স্বাভাবিকভাবেই লোকজন, ওনার পরিচিত আত্মীয় স্বজনরা ওনার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য গিয়েছিলেন। রাসেল ভাই যাওয়ার পরে দেখা গেছে যে ওই যে রিকশালা যে বাড়িতে থাকতেন, তো
যখনই গিয়েছে বলছে এই রিক্সাওয়ালা তো মাত্র কয়েকদিন আগে ওনার রিক্সাটা বিক্রি করে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোথায় যে চলে গেছে কেউ জানে না। আসলে ভাই আমাকে যিনি বলেছেন ওনার নাম ইয়াহিয়া আর কি, ডাক নাম ইয়াহিয়া, কিন্তু অফিসিয়াল নাম ওনার ইয়াহিয়া না। উনি যদি রিটায়ার করেছে সঙ্গত কারণ ওনার অফিসিয়াল নেমটা বলা যাবে না। তো উনি কিন্তু এখনো ওই রিক্সাওয়ালাকে খোঁজেন যে এই লোকটা কোথায় আছে। বাপটা কি হয়েছিল পরে? হ্যাঁ রাসেল ভাই, এটা বলি, ওনার কিন্তু এরপরে তিনটা সন্তান হয়েছে আচ্ছা, এবং ওনার যে প্রথম সন্তান সেটা ছেলে সন্তান। উনি রিক্সাওয়ালা আবার শর্ত দিয়েছিল আপনার যে কটা সন্তান হবে তাকে প্রথমে মাদ্রাসায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, তারপর আপনি জেনারেল লাইনে পড়াবেন। ওনার প্রথম সন্তান কোরআনে হাফেজ হয়েছিল। ওনার প্রথম সন্তান বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার এবং উনি বর্তমানে বিদেশে আছেন, কানাডাতে আছেন ওনার প্রথম সন্তান, এবং খুব ভালো একটা পজিশনে আছে। ওনার দ্বিতীয় সন্তান কন্যা সন্তান, সে ঢাকা ইউনিভার্সিটির বর্তমানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পড়ে এবং সে সন্তানও কিন্তু ওই মেয়ে যে সেও কিন্তু ওই সাধারণ মেয়েদের মতো না, খুবই পর্দানসীন মেয়ে এবং সে কোরআনে হাফেজা। এবং ওনার সর্বশেষ যে ছোট একটা সন্তান আছে সে সন্তান বর্তমানে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আর কি। তো আমাকে এই গল্পটা বলেছেন যে এইভাবে ওনার জীবনে প্রথম সন্তান হারানোর পরে যে এই যে যেই ভয়ঙ্কর যে অভিজ্ঞতা, আমরা কিন্তু শান্ত রাসেল ভাই এই পর্যন্ত আমার লাইফে আজকে প্রথম আমি একজন ট্রেন ড্রাইভারের গল্প নিয়ে আসতে সক্ষম। না, আমরা এটা শুনেছি বাট এটা খুবই রেয়ারলি পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অনেক আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে এবং সেটা একটা ইমেল, এবং সেই ইমেলটা আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। যেভাবে আমাদের পাঠিয়েছেন ঠিক সেভাবে আমি পড়ার চেষ্টা করছি। লিখছেন, রাসেল ভাই আশা করি ভালোই আছেন। আমি এক এনজিওতে চাকরি করি বিধায় আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। ভালো লাগলে কাহিনীটি পড়ে শোনাবেন। আমি রাশেদুল ইসলাম আপন, আমি টাঙ্গাইল জেলার মধুপুরের সোলাকুড়ি গ্রামে থাকি। আমি যে ঘটনা বা কাহিনী বলবো তা আমাদের পাশের গ্রাম কোটেরটিকির এলাকার ঘটনা। এই গ্রামের নাম কোটেরটিকি হওয়ার একটি রহস্য আছে। এই গ্রামে জঙ্গলের মধ্যে কিছু উঁচু জমি বা টিলা আছে যেটি কোট নামে ডাকা হয়, আর সে থেকেই এই গ্রামের নাম কোটেরটিকি। ওই কোট নিয়েই রয়েছে অনেক ঘটনা। সেই কোটে আপনাদের একটি ঘটনা শোনাবো। কোট যেখানে অবস্থিত সেই জমির মালিক কোটের মাটি কেটে জমি সমতল করতে চাইল, কিন্তু পোড়া ইট আর পাথর থাকায় কোদাল দিয়ে খনন করা সম্ভব হচ্ছিল না। অনেক চেষ্টার পর হাল ছেড়ে দিলেন তিনি। ওই দিন রাতে তিনি স্বপ্নে দেখলেন এক ব্যক্তি এসে তাকে বলছে কোটটি যেন কাটা বা খনন না করা হয়। যদি খনন করা হয় তবে তার ক্ষতি হবে। স্বপ্নটি সে কয়েকদিন একটা দেখল। তখন সে একজন কবিরাজের কাছে গেল এবং কবিরাজকে সব খুলে বলল। তখন কবিরাজ তার কথা শুনে কোটটি খনন করার সিদ্ধান্ত নিলেন। তিনি খনন কাজে অভিজ্ঞ 5 জন লোক এবং 100টি বেল ফল নিয়ে আসলেন। প্রথমে কবিরাজ মন্ত্র পড়ে 100টি বেল কোটের দিকে ছুঁড়ে মারলেন। এরপর খনন কাজ শুরু করলেন। এই দৃশ্য দেখার জন্য অনেক কৌতূহলী মানুষ জড়ো হয়েছিল। কিছুক্ষণ খনন করার পর সবাই দেখতে পেল সেই বিভিন্ন গর্ত থেকে ইঁদুরের মতো বড় বড় পিঁপড়া বের হয়ে আসছে। খননের এক সময় একটি লোহার দরজা পাওয়া গেল। দরজার মধ্যে একটি ছিদ্র দিয়ে এত পরিমাণে ও এত বড় বড় পিঁপড়া বের হতে লাগলো যে মুহূর্তের মধ্যে সমস্ত জমি পিঁপড়ায় ছেয়ে গেল। সেই পিঁপড়াগুলো দেখতে সাধারণ পিঁপড়ার মতো ছিল না, দেখতে অনেকটা বড় এবং ভয়ঙ্কর ছিল। কবিরাজ ব্যর্থ হয়ে চলে গেলেন। তার 2 দিন পর হঠাৎ করে জমির মালিকের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 7 দিন পর জমির মালিক স্বপ্নে দেখল আবার তাকে বলছে খননকৃত মাটি ভরাট করে দিলে ও একটি কালো পাঠা বলি দিলে কোটের ওপর বলি দিয়ে রক্ত ছিটিয়ে দিলে, সেই পাঠা রক্ত ছিটিয়ে দিলে সে তার ছেলেকে ফেরত পাবে। তখন জমির মালিক স্বপ্নে বলা কথা অনুযায়ী কাজ করলো। ঠিক 2 দিন পরেই এক সকালে ঘুম থেকে উঠে তার ছেলেকে উঠানে বেহুশ অবস্থায় পেল। ছেলেকে জিজ্ঞেস করলে সে কোথায় ছিল কিছুই বলতে পারে না। এবং এই ছিল ঘটনা। এই ঘটনা কোটেরটিকি এলাকার সবার মুখে মুখে, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন রাশেদুল ইসলাম আপন। আমি এই ঘটনাটি অনেক ছোট থাকতে শুনেছিলাম, বাট কিভাবে শুনেছিলাম সেটা মনে নেই। তবে এই যে এই লোহার দরজা বা এই যে এই ব্যাপারগুলো আমার হালকা হালকা মনে আছে। তো আমার মনে হয় যে
এই ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন এবং আশা করছি যে আপনাদের ঘটনাগুলো ভালোই লাগছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার কাছে ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ শ্রোতাবৃন্দ। আমি সোহাগ। আমি আরেকবার আমাকে সেটা আপনার সেকেন্ড টাইম আসা হলো। তো আসলে ঘটনাটা হচ্ছে কি যে আমাদের রাজশাহী জুট মিলের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাটের গোদাম তৈরি করে। তো এরকমই একটা পাটের গোদাম হচ্ছে কি যে ঠাকুরগাঁতেও আছে আমাদের জি। রাজশাহী জুট মিলের পাটের গোদাম। এটা অনেক বড় আর অনেক বছর আগের ব্রিটিশদের সময়ের এই পাটের গোদামটা অনেক বড় ছিল। যখন যখন সিজন আসে তখন হচ্ছে এই পাটের গোদামগুলো হচ্ছে পাটের খোলা হয়, মানে কিনে পাট গোদামজাত করা হয়। তো সম্ভবত কিছু কয়েক বছর আগে যখন হচ্ছে আমাদের নতুন একজন ডিজেম আসে আমাদের রাজশাহী জুট মিলে, উনি আমাদের একজন সিকিউরিটি সদস্য ওই পাটের গোদামে নিয়োগ দেন যে ওখানে পাট কেনা হচ্ছে, ওখানে থাকতে হবে। প্রত্যেকদিন রাত্রেই দেখা যায় যে ওখানে পাট অনেক বেশি বেশি আসে, সবগুলো তোলা হয়, অনেকেই থাকে ওখানে। তো পাট যখন তোলা হয়ে যায় তখন সবাই চলে যায়, যাদেরকে নেওয়া হয় তারা সবাই চলে যায়, কিন্তু যে সিকিউরিটির যে সদস্য থাকে উনি পাট পাহারা দেওয়ার জন্য কিন্তু ওই গোদামের পাশে একটা ঘরে থাকেন। সো প্রত্যেকদিন থাকতে একদিনকে রাত্রে কি হলো যে সে আরো একটা জিনিস বলে রাখি যে সেখানে হচ্ছে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই এখনো, সেটা হচ্ছে মানে পরিত্যক্তর মতোই। যখন যখন পাট কেনা হয় তখন খোলা হয়, তাছাড়া খোলা হয় না ওটা। আর সেখানে বিদ্যুৎ নেই, সেখানে আজও কুপি বাতি জ্বালিয়ে হচ্ছে কি যে রাখা হয়। তো একদিনকে রাত্রে উনি শুয়ে আছেন তার ঘরের মধ্যে, শুয়ে থেকে ওই কুপি বাতি জ্বালিয়ে রেখেছেন। জ্বালানোর পরে তিনি একটার সময় ঘুমিয়ে গেছেন। অনেক রাত্রে বাতি তো একটা সময় যে নিভে যায়, বাতি নিভে গেছে। তারপরে অনেক রাত্রে তিনি শুধুমাত্র শুনতে পেলেন যে দরজার আওয়াজ হলো। তিনি কিছু না মনে করে কাত হয়ে দরজার বিপরীত দিকে, তার মানে হচ্ছে দেয়ালের দিকে কাত হয়ে শুয়ে আছেন। শুয়ে থাকার পরে তিনি শুনতে পেলেন যে দরজার আওয়াজ হলো। তো সেটা কিছু মনে করেননি তিনি। তারপরে কি হলো যে তিনি যে কাত হয়ে শুয়ে আছেন তার পিঠের সাইডে বিছানার উপরে কেউ একজন এসে বসলো। বসার পরে তার মানে মাথাটা কাত হয়েছিল, মাথার উপরে এই এক গালের উপরে আর এমন ভাবে হাত দিয়ে চেপে ধরে রেখেছে বালিশের উপরে, সে মাথাটা ঘুরে দেখতে পাচ্ছে না যে সে কি মানে কে, এই যে আমার পাশে বসে আছে সে কে ছিল। মানে পিঠের সাথে পিঠ ঘিসে এমন ভাবে বসে আছে যে সে ঘুরতেও পারছে না যে কে বসে আছে, একবার দেখি। সে অনেক স্বাস্থ্যবান লোক ছিল, সে অনেকবার চেষ্টা করেছে, তার সাথে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে যে আমি একবার ঘুরে দেখি। একটা সময় যে কি হয়েছে যে সেই লোকটা সিকিউরিটি সদস্য যে ছিল উনি আস্তে আস্তে শক্তি দিয়ে আস্তে আস্তে দাঁড়াই গেছে। দাঁড়ানোর পরেও দেখছে যে তার পিঠের সাথে ওই যে জিনিসটা বসেছিল, যিনি বসেছিলেন ওইভাবে লেগে আছেন। আর হচ্ছে তার মুখটাকে ওইভাবে ধরে রেখেছে যেন তার মুখটা ঘুরতে না পারে, কারণ ঘুরলেই তো সে দেখে নিবে। ঠিক তখনই তারপরে এইভাবে ধস্তাধস্তি চলতে চলতে একটা সময় আবার তাকে ক্লান্ত করে ফেলেন। উনি আবার তাকে বিছানার উপরে ফেলে দেন। ওই যিনি তার পিঠের সাথে লেগে আছেন উনি ওই সিকিউরিটি সদস্যটাকে আবার বিছানায় ফেলে দেন। বিছানায় ফেলে দেওয়ার পরে এবার তিনি একেবারে একটু শক্তি জোগাই নিয়ে তারপরে আমরা যেটা বলি না, শক্তির কাজ করতে গেলে দেখা যায় যে আমরা স্মরণ করি ইয়ালি বলে উঠি, ঠিক এইভাবে তিনি ইয়ালি বলে উঠে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে তিনি দেখছেন কি যে আর কেউ নাই, কোনো দিকে কেউ নাই, বাতিটাও বন্ধ হয়ে আছে। তিনি ম্যাচটা কোনোভাবে খুঁজে পেয়ে ম্যাচটা জ্বালিয়ে বাতি জ্বালিয়ে দেখছে কি যে তার ঘরের দরজা ভেতর থেকেই লাগানো, তার ঘরের দরজাটা আর হচ্ছে কি যে ভিতর থেকে লাগানো। ঘরের মধ্যে কেউ নাই, চারিদিকে বাতি দিয়ে তিনি দেখেন ঘরের ভিতরে কেউ নাই। সেই রাত্রে তিনি পার করেন। তারপরে 2-3 দিন পরে তিনি হচ্ছে কি যে ডিজেম সাহেব, নতুন ডিজেম সাহেব আসেন, ওনাকে বলেন যে আমি এখানে থাকবো না। তারপর ডিজেম সাহেব অনেক অনুনয় বিনয় করে তাকে ওখানে রাখেন। ঠিক তার কয়েকদিন পরে আবার যে ঘটনাটা হয়, ঠিক মাগরিবের আজানের পর তিনি হচ্ছে খাওয়া দাওয়া করে নামাজ কালাম আদায় করে খাওয়া দাওয়া করে তিনি শুয়ে পড়েন। শুয়ে পড়ে ওই কুপি বাতিটা টিপ টিপ করে জ্বালিয়ে রাখেন। একটা সময় যে কুপি বাতিটা নিভে যায়,
ঠিক তখনই দেখা যায় কি যে ওই যেই ঘরে তিনি থাকেন ওই ঘরের দরজাটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে দুইজন মেয়ে তার ঘরে এসেছে। আসার পরে বলছে কি যে এই সময় আপনি শুয়ে আছেন কিসের জন্য? তখন বলছে যে তারপরে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? তা হচ্ছে ভালো আছি, আপনাদেরকে তো চিনলাম না। তা হচ্ছে চলেন বাইরে যাই। দুইজনই মেয়ে ছিল, দুইজন ওনাকে বলছে কি চলেন বাইরে যাই, আপনি তো এখানে থাকছেন, আমাদেরকে দেখবেন। এই কথা বলে ওনাকে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার পরে তখন উনি ওই যে গুদামটা, ওই গুদাম থেকে কিছু দূরে গেলে একটা বাজার পাওয়া যায়। ঠিক সন্ধ্যার পর পরে মাগরিবের নামাজের ঠিক নামাজের আগ মুহূর্তে এই এই ইয়েটা হচ্ছে যে উনি বাজারে গেছেন, বাজারে অনেক মানুষ আছে। উনি বাজারে দাঁড়িয়ে থেকে ওই দুটো মেয়ের সাথে কথা বলছেন, হাত নাড়াচ্ছেন, কথা বলছেন। কিন্তু বাজারে বেশ কিছু লোক ওনাকে খেয়াল করছেন যে উনি কথা বলছেন, কিন্তু কার সাথে কথা বলছেন কেউ জানে না, কারণ ওনার কাছে ফোন নাই যে উনি মোবাইল করছেন, হাত নাড়িয়ে কথা বলছেন, এরকম কিছু নাই। তখন একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি কার সাথে কথা বলছেন? তখন কেন এদের সাথে? তখন ওই লোকটা মানে পাশ কাটিয়ে চলে যায়, হয়তো বা ভাবছে যে ইয়ার কি করছে। কিন্তু এই যে ভাই সিকিউরিটি সদস্য ওনাকে ওই দুটা মেয়ে আস্তে আস্তে ডাকতে ডাকতে মানে গল্প করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যায়, দেখে কি যে তার হাঁটু সমান কাদা। একটা সময় যে দেখে কি তার হাঁটু সমান কাদার মধ্যে উনি দাঁড়িয়ে আছেন। আর যে ওনার দুইটা মেয়ে ছিল, ওই মেয়ের মধ্যে যে বড় মেয়েটা ছিল ওকে হচ্ছে কি যে ওই সিকিউরিটি সদস্যটাকে মারার জন্য উদ্যত হয়েছে। কিন্তু যে ছোট মেয়েটা আছে উনি বলছেন কি যে বুবু ওকে মেরো না, ওর যেন কোনো ক্ষতি না হয়। মানে কি যে বুবু বলতে যে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি বোনকে বুবু বলি, জি জি। বুবু ওকে ওর কোনো ক্ষতি করো না। তারপরেও তিনি হচ্ছে কি যে ওই বড় বোনটা যেটা কোনো বাধা না মেনে ওনাকে শুধুমাত্র ক্ষতি করেনি, কিন্তু একটু শূন্যের উপরে তুলে কাদার মধ্যে ফেলে দিয়েছে। এটা তারপরে উনি আর ওখানে থাকেননি। উনি যখন চলে আসলেন ওই ডিজিএম সাহেব ওনাকে বারবার বলেছিলেন, কিন্তু ডিজিএম সাহেবকে যখন বলেছিলেন তখন বললো যে কি ঘটনা এখানে আমাকে বলেন, না আমি থাকবো না ওই রুমে, ওই রুমে আমি থাকবো না। তো ডিজিএম সাহেব তখন বাধ্য হয়ে বলে যে দেখো এখানে যখন এই গুদামটা প্রথম যখন তৈরি হয় তখন এখানে অনেক লোক ছিল যারা হচ্ছে কি যে পাট আনা নেওয়া কেনাকাটা বা এখানে পাহারা দিত, অনেক কিছু করতো, অনেক লোক ছিল। আর এখানে ওই লোকগুলোনের খাওয়া দাওয়ার ব্যবস্থা বা রান্না বাড়া করে দিত দুটা মেয়ে, আর এই মেয়ে দুটা হিন্দু ছিল। আর ওই লোকগুলায় কোনো একটা সময় এই মেয়ে দুটাকে হচ্ছে কি যে মেরে ফেলে। তারপর থেকেই এই জায়গাতে যখনই কোনো মানে সিকিউরিটি সদস্য দেওয়া হয় তারা 2-3 দিন বা 3 দিন বড় জোর 7 দিন থাকে, তারপর আর কেউ থাকে না। তারপর মানে পাট যখন কেনা হয়, পাট কেনার পর থেকে তারপর পাট বের করে নিলে এটা বন্ধ করে দেওয়া হয়। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় FM। আমি রাফেল আছি, সাথে আমাদের অনেকেই প্রবলেম নিয়ে লেখেন এবং আজকে আমাদের এখানে আবারও হাফেজ মাইনুদ্দিন সাহেব আছেন। তো আমাদের প্রথম যিনি লিখেছেন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, মাঝে মাঝে সরাসরি শুনতে পারি না কিন্তু ডাউনলোড করে শুনি। আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য ইমেল করেছি। আমি মিরপুর 13 থেকে বলছি। আমার খালাতো ভাই 17 বছর যাবৎ ব্ল্যাক ম্যাজিকের শিকার। অনেক রকম চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনো ফল পাওয়া যায় নাই। তারপরেও ঠিক ছিল, কিন্তু গত নভেম্বর 2016 থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। অনেক হুজুরের কাছে গিয়েছেন তিনি, কিন্তু ওনার সঠিক অবস্থান কোথায় আছেন উনি কেউ বলতে পারেন নাই। কারণ কাল ওনার জন্মদিন। আমি আপনার কাছে অনুরোধ করছি যে হাফিজ মৌলানা সাহেব কাছ থেকে, মাইনুদ্দিন সাহেবের কাছ থেকে যদি কোনো উপকার পান তাহলে যোগাযোগ করবেন, যদি কোনো সমাধান পান তাহলে যোগাযোগ করবেন। আবুল খায়ের মোহাম্মদ ইসরাফিল মিলন, মোজাম্মেল হক বাবা হচ্ছে মোজাম্মেল হক রহমানি। তো কি হয় মাইনুদ্দিন ভাই, কি মনে হয় আপনার? জি ভাইয়া, যিনি এটা লিখেছেন তার ঝামেলা আছে, তবু তাকে পাওয়ার জন্য কোরআন থেকে আয়াত আছে, সেটা আনা যায়। আচ্ছা, ওনার আসলে ঝামেলাটা কি জন্য হয়েছে? এই কালো জাদু, আচ্ছা, কালো জাদুর খুবই খারাপ অবস্থা পড়েছে, সেটাকে বদজিন বলা চলে। সে বদজিনের দ্বারাই ক্ষতি হয়। আচ্ছা, আর এটা থেকে সমাধানের উপায় কি? কোরআন থেকে আয়াত আছে, সেটা আমরা যেভাবে তেলাওয়াত করি সেই তেলাওয়াতের মাধ্যমে তাকে ফিরে পাওয়া যাবে।
আচ্ছা, আপনি কি বলে দিবেন নাকি যে কিভাবে? জি, আপনি তাহলে যদি আপনার, আচ্ছা আপনি বলতে চাচ্ছেন না। জি আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত এফএমের একজন গেস্ট নাম বলে দিলে উনি প্রবলেমটা বলে দিতেন। ভূত এফএম ডাউনলোড করে শোনা হয় বলে ওই দিন SMS মেল করতে পারি না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমার ওয়াইফের প্রবলেম, গত 1 মাস আগে তার পুরো শরীর জ্বালা পোড়া করতো। প্রায় 3 দিনের মতো বেডে পড়েছিলেন তিনি। দেন একজন কবিরাজ কে দেখালে উনি বলেন যে তাকে নাকি তাবিজ করা হয়েছে। কবিরাজ তাবিজটা তুলে দেন এবং ওয়াইফ ভালো হয়ে যান। কয়েকদিন পর আবার সেম প্রবলেম দেখা দেয় এবং আবার তাবিজটা তুলে দেন এবং ঠিক হয়। এখন আবার সেম প্রবলেমে আছি। কাইন্ডলি বলবেন যে তাবিজ বা অন্য কোনো কিছু, এটা কি স্থায়ী, এগুলোর কোনো সমাধান নাই? স্থায়ী সমাধান একটাই আছে। এখনকার মানুষগুলো তো আমল ছেড়ে দিছে। কোরআন থেকে তেলাওয়াত করা হোক, প্রতিটি সকাল সন্ধ্যা কোরআন থেকে তেলাওয়াত করা হোক, ইনশাআল্লাহ অবশ্যই এটা স্থায়ীভাবে সেইগুলো ক্ষতি হবে না, ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে। প্রথমে আপনি আংটিটা তো খুললেন না, আরেকটা আংটি মনে হয় খুলে ফেলেছেন না? এই আংটিটা এবার আরেকটা সমস্যা হয়েছে ভাইয়া, এখানে জিনের আসছো কিন্তু আমার গায়ে এখনো আছে। এটা আচ্ছা, সোমবারে আমি সেটা ক্ষতিগ্রস্ত হই। এই আংটিটা থাকাতে আমি একটু উপকার পাইছি। তাই? জি এবং আপনার এই যে আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার ভয় লাগে না? না ভাইয়া, এটা তো ভয় করি না। আল্লাহ পাক আছেন। জি ইনশাআল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, কোরআন উপর ভরসা করে আমি আশা করি ভয় কোনো কিছু নেই। কোরআন যদি আমার বুকের ভিতরে থাকে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। ওই মুহূর্তটায়, যেই মুহূর্তটায় আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জি। সেই মুহূর্ততে আপনার এক মুহূর্তের জন্য ভয় লাগে না? জি না, ভয় লাগে না। তখন আমি এতটুকু সাহস, অথবা তাকেও ওই কথাটাই বলি, যিনি আমাকে ক্ষতি করতে আসছেন, যিনি আমাকে আঁচড় দিলেন গায়ের মধ্যে, তখনও তাকেই বলি, তোমাকে যিনি সৃষ্টি করছে, আমাকে যিনি সৃষ্টি করছে, আর তোমার আমার ভিতর যিনি কোরআন নাজিল করে দিয়েছে, কোরআনের মাধ্যমে সমাধান আছে, আমি কোরআন দিয়ে তোমাকে এটা প্রতিশোধ নেব। আমি তখন কোরআন তেলাওয়াত করি, সে চলে যায়। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের আফনান ভাইয়ের কাছে, এবং তার আগে আমি একটু আমাদের যে ফেসবুক, সেই ফেসবুকে আমরা কিছু কমেন্ট পড়তে চাই। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে লিখছে। না, আমরা একটা ঘটনা শুনে আসি, তারপরে আবার পড়ি। চলুন আমরা ঘটনা শুনি। সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা শুনে ফেলি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান এগেইন। আসলে ভাই, এখন যে ঘটনাটি বলবো এটা আমার যে জেলা, রাজবাড়ী জেলারই একটি হসপিটালের পাশের একটা এরিয়া। তো হসপিটালের ঠিকানাটা আমি বলতে চাই, সেটা আমাদের রাজবাড়ির একদম সদরের কাছে মাটিপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা তারা এলাকাটা অবশ্যই পরিচিত থাকবেন। তো ওখানে একটা অনেক আগে থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে ওখানে একটা কমিউনিটির ছোট্ট একটা হসপিটাল ছিল। এখন সেটা অনেক বড় হয়েছে। মোটামুটি আজকে যে ঘটনাটা সেটা ওই জায়গাটা কেন্দ্রিক আর কি। তো 71 সালের আমাদের যখন মহান মুক্তিযুদ্ধ হয়, তখন ওই এরিয়াটা অনেকেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তো তখন কিন্তু ওই সুযোগে অনেক ডাকাতির প্রবণতাও তখন কিন্তু অনেক ছিল। তো ওই এলাকার একটা কুখ্যাত ডাকাত ছিল। উনি সুযোগ পেলেই, যেহেতু পুরুষ লোক অধিকাংশ বাড়িতে থাকতে না, পাকিস্তানি মিলিটারিদের ভয়তে, বা অনেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, তো যার কারণে ওই সুযোগে ওই এলাকাগুলোতে তারা ডাকাতি করতো। কুখ্যাত ডাকাত ছিল। তো উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন ডাকাতি করতে আসতো, শুধু ডাকাতি করে উনি ক্ষান্ত হতেন না। ও ডাকাতির ওইখানকার স্থানীয় যারা ছিলেন, ওই বাড়ির লোকদেরকে খুবই নৃশংসভাবে উনি হত্যা করতেন। এবং ওনার নৃশংসতার যদি বর্ণনা দিতে যেটা লিসেনারদের শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে, এতটা নৃশংসভাবে উনি হত্যা করতেন। সেই কারণে ওনার প্রতি সবার খুব ক্ষিপ্ততাও ছিল অনেক বেশি। তো যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায়, তখনও কিন্তু ওই দেশ স্বাধীনতার পরেও কিন্তু বেশ ডাকাতির প্রচলনটা ছিল, বাট কমে আসে। এবং ওই ডাকাতের যে সাঙ্গপাঙ্গ যারা ছিল, এরা বিভিন্ন সময় ওই মানুষজনের হাতে ধরা পড়েছে, গণপিটুনিতেই তারা মারা গেছে। এজন্য একমাত্র উনি ছিল ওনার দলের মধ্যে বেঁচে, যিনি সর্দার ছিলেন আর কি, উনি বেঁচে ছিলেন। তো শেষ দিকে এসে উনি ওই ছিটকে চুরি শুরু করেন আর কি।
ছোটখাটো চুরি, কারণ ওনার ওই সাঙ্গপাঙ্গ যেহেতু ছিল না, একা একা চুরি করতে যেতেন উনি, আর ডাকাতি করতেন না। তো একদিন ওই গ্রামেই ওই চুরি করতে গিয়ে ধরা পড়েছেন উনি, এবং সবাই তো ওনাকে, ওনার প্রতি এমনিতেই খুব ক্ষোভ, এবং যখন চুরি করতে গিয়ে উনি ধরা পড়ে যান, মানে লোকজন তো মানে লাঠি সোটা নিয়ে বের হয়ে আসে এবং ওনাকে কয়েক মিনিটের মধ্যে পিটিয়ে মেরে ফেলে ওই ডাকাতটাকে। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, কারণ মানুষ মৃত্যুর পরে সে যত পাপী হোক আল্লাহর দরবারে চলে যান, তার নাম নিয়ে কোনো ধরনের বদনাম না করাটাই তাকে জাজ করার ক্ষমতা আসলে আমাদের নাই। একমাত্র আল্লাহ তাআলাই ওনার, জি যেহেতু চলে গেছেন, আল্লাহ ওনার ফয়সালা করবেন উনি ওনার সম্পর্কে, ওনার কর্মফল সম্পর্কে। তো যাই হোক, তো এর মধ্যে একটা ছেলে, এই ছেলেটা একটা বড় কুড়াল নিয়ে এসেছিল যে তাকে হত্যা করবে। হুম, কি কারণে হত্যা করবে? যে ওই যুদ্ধ চলাকালীন সময় ওই ডাকাতটা সাঙ্গপাঙ্গনে যখন তার বাড়িতে ডাকাতি করতে এসেছিল, এই ছেলের সামনেই তার বাবাকে খুবই নির্মম ভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আচ্ছা ওই ডাকাতটা নিজের হাতে এটা করেছিল, এই জন্য ওর ইচ্ছা ছিল যে ওই ডাকাতটাকে সে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবে। আচ্ছা কিন্তু যখন এসে দেখলো যে ডাকাতটা মারাই গেছে, কিন্তু মনের ক্ষোভ ঝাড়ার জন্য সে কুড়াল দিয়ে এক কোপ দিয়ে ডাকাতের দেহ থেকে মাথা আলাদা করে দেয়। আচ্ছা এবং ডাকাতের জানাজা না করে, লোকজন তো আসলে, সে লোকটা খারাপ ছিল, কেউ জানাজা করে নাই তার, জানাজা না করে ওই হসপিটালের পাশে গর্ত করে ওই রাত্রেই তাকে পুঁতে রাখে আর কি। আচ্ছা এই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারত। এটা হলো আমি আমার ঘটনার ব্যাকগ্রাউন্ডটা বললাম, এখন থেকে হলো ঘটনাটা শুরু হলো আর কি। আমি এখন 3টা ঘটনা বলবো, ছোট ছোট, কিন্তু এই রিলেটেডই, জিনিসটা 3 ভাবে ঘটেছে, বুঝতে পেরেছি। সেটা আমরা বলবো এখন। প্রথম যেটা, জি এই যে ওনাকে যখন দাফন করে দেওয়া হলো ওখানে, হুম, এরপর থেকে ঝামেলাটা শুরু হলো। একবার একজন লোক, যিনি এই ঘটনাটা আসলে মেইন যিনি বলেছিলেন, তার নাম হলো নির্মল আর কি। আচ্ছা স্থানীয় সে আসলে বারবার বা নাপিত যেটা বলি আর কি, উনি ওই প্রফেশনে বর্তমানে আছেন। নির্মলের দাদার সাথে যে ঘটনাটা ঘটেছিল আর কি। তো তার দাদা একদিন আসছিল রাতের বেলা দোকান বন্ধ করে, মানে গভীর, ওদিন কোনো কারণে হয়তো অনেক রাত হয়ে গেছে আর কি, হাতে হারিকেন ছিল, হালকা বৃষ্টিও তখন পড়ছিল, আজকের যে অবস্থা আর কি এরকম বৃষ্টি ছিল। তো উনি যখন আসছিলেন তখন হঠাৎ দেখলেন ওই হসপিটালের বারান্দায় একজন লোক বসে আছে এবং পার কাছ দিয়ে একটা বিড়ালের মতো কি যেন ঘোরাফেরা করছে। আচ্ছা তখন উনি চিন্তা করেন যে এত রাত্রে হসপিটালের বারান্দায় লোক তো থাকার কথা নয়, কিন্তু পার কাছে আবার বিড়াল কি যেন একটা প্রাণী ঘোরাঘুরি করছে। উনি হারিকেন নিয়ে চিৎকার দিয়ে বললেন যে কে রে ওখানে। যখন কে রে ওখানে বলেছে, হঠাৎ করে ওই যে যেই পার কাছে যে বিড়ালটা ঘুরছিল, সেই বিড়ালটার মতো ওই প্রাণীটা দৌড় দিয়ে ওনার কাছে চলে আসে, ওই লোকটার কাছে চলে আসে, নির্মল দাদার কাছে চলে আসার সাথে সাথে উনি হারিকেন দিয়ে দেখতে গিয়েছেন যে জিনিসটা কি, বিড়াল না কুকুর না কি জিনিসটা। হুম, কিন্তু যেই না হারিকেনটা নিয়ে ওই প্রাণীটার কাছে ধরেছেন, দেখে যে প্রাণীটা আসলে একটা কালো বিড়ালের মতোই দেহ, কিন্তু বিড়ালের যে মাথাটা, এটা আসলে বিড়ালের মাথা নয়, এটা ওই যে ডাকাতটার মাথা। আচ্ছা এইটা দেখে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান, এই ভয়ঙ্কর এই ঘটনাটা দেখে। পরবর্তীতে এলাকাবাসীর কাছে বর্ণনা করেন উনি রাতের বেলায় জিনিসটা দেখেছেন। তো এলাকাবাসী খুব আতঙ্কিত হয়ে যায়, যে অনেকেই বলে যে আমরা রাতের বেলা মাঝে মাঝে এই জিনিসটা দেখি, কেউ ওই রাতের বেলা পারতপক্ষে ওই হসপিটালের সামনে দিয়ে যেতে চায় না। তো রাসেল ভাই, ওই হসপিটালের পাশেই এখন পর্যন্ত ওখানে একটা হাই স্কুল আছে, এখনো সেই হাই স্কুলটা আছে। ওই হাই স্কুলের যেই দপ্তরি, উনি ওই হসপিটালেই থাকতেন, মানে ওই হাই স্কুলের একটা কক্ষে থাকতেন। উনি হঠাৎ করে একটা প্রবলেম ফেস করেন, সেটা হলো হঠাৎ গভীর রাত্রে উনি লক্ষ্য করতেন প্রায় প্রতি রাত্রেই যে কে যেন ওই স্কুলের ঘন্টাটা বাজায়, হুম, দপ্তরের যে ঘন্টাটা সেটা বাজায়। তো উনি খুব বিরক্ত হচ্ছে, এত রাতের বেলা এইরকম রসিকতার তো কোনো মানে নেই, রাতের বেলা স্কুলের ঘন্টা কেন বাজাবে। হুম, তো উনি যখনই বের হয়ে যেতেন কাউকে পেতেন না, দেখতেন যে যেই রুমে ঘন্টাটা, সেই রুমও তালা মারা, সবকিছুই মানে বন্ধ, কিন্তু ঘন্টা বাজে কোত্থেকে। এবং গ্রামবাসী ওই ঘন্টার শব্দ শুনেছে যে কোথা থেকে যেন ঘন্টা বাজে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, মানে একজন মৃত মানুষ ঘন্টা বাজাচ্ছেন, মানে এই ছবিটা যদি আমরা চিন্তা করি বা এই ভিজুয়ালটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু খবর আছে আমাদের আসলে। তারপর একদিন উনি চিন্তা করলেন যে কে ঘন্টা বাজ আমি ধরবো। প্রথম দিকে মনে করছে হয়তো বা কোনো মানে দুষ্টু প্রকৃতির লোকজন এসে হয়তো বা ঘন্টা বাজে গ্রামবাসীকে বিরক্ত করে, হুম, হুম, তো এই কারণে। তো একদিন উনি চিন্তা করেছে আমি ধরবো যে এটা কে করে। হুম, হুম, তো উনি যথারীতি একদিন ওত পেতে আসলে আজকে ঘুমাবো না, যেই না ঘন্টা বাজানো শুরু হবে আমি দরজা খুলেই দৌড় দিব যে কে এই কাজটা করে। যে সত্যি ওই রাত্রে ঘন্টা বাজানোর শব্দ যেই না শুরু হয়েছে, একটা দুটো যেই ঘন্টা বাজিয়েছে, উনি দৌড়ে চলে গেছেন ওখানে, 7-5 নামে হাতে একটা লাঠি নিয়ে গেছেন, যে মানে আচ্ছা করে ওটা একটা পিটুনি দিব আর কি, এরকম দুষ্টামির জন্য। তো উনি যখনই ওখানে গিয়েছেন, গিয়ে দেখে যে যে লোকটা ঘন্টা বাজাচ্ছেন উনি আর কেউ না, ওই সেই জায়গাটা।
আচ্ছা। এই দৃশ্য দেখে উনি তো মানে ওনার অবস্থা খারাপ, সাথে সাথে উনি সেন্সলেসে পড়ে যান। পরবর্তীতে সকালবেলা ওনা বলা হয় যে আসলে এই কাজটা সে করে। তো এইরকম বিভিন্ন ভাবে মানুষ ওখানে মানে এরকম ভয়ের ঘটনা ঘটতে থাকে। তো এরপর যেটা হয় যে ওই গ্রামেরই একজন খুব মানে গণ্যমান্য ব্যক্তির সন্তান, উনি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশেই ছিলেন। উনি মানে যুদ্ধের আগে উনি প্রবাসী ছিলেন। যুদ্ধের পরে যখন দেশে আসেন, তখন দেশে আসার পরে মানে ওই সময় আমাদের রাজবাড়ি থেকে এখনো সরাসরি ঢাকার রেল যোগাযোগ নাই। এটা মাঝখানে পদ্মা নদী যেহেতু আছে, ওখানে সেতু হয় নাই, রেল যোগাযোগ নাই। উনি ওই ঢাকা থেকে আসতে আসতে অনেক গভীর রাত হয়ে যান। এবার রাত হয়ে যায়, হওয়ার পরে এখন পর্যন্ত আপনার দেখবেন যে আগে গোয়ালন্দ থেকে সরাসরি রাজবাড়ি যাওয়া যেত, দৌলতদিয়া থেকে যাওয়া যেত না। তো উনি গোয়ালন্দ থেকে ট্রেন ধরে রাতের বেলা এসে এসে নামেন, রাজবাড়িতে এসে নামেন। ওখানে ওনাকে একজন নিতে আসে, নিতে এসে দেখে অনেক রাত্রে আসছে, অনেকক্ষণ খোঁজাখুঁজি করে দেখে যে ওনার নেওয়ার জন্য কেউ নাই। তো একজন এসে বলে যে ভাই আমি আপনাকে নিতে আসছি। তখন উনি বলে যে তোমাকে তো আমি চিনি, তুমি তো একসময় এই এলাকায় চুরি চামারি করতে, ডাকাতি করতে, তুমি কি ভালো হয়ে গেছো? বলে হ্যাঁ আমি এখন ভালো হয়ে গেছি, আমার এখন আমি এইগুলো কিছু করি না। তো অনেক গল্প টল্প করতে করতে আসছে বাড়ির কাছে চলে আসছে উনি। তো অনেক ভালো ভালো উপদেশ দিয়েছে ওই ভাইয়াটা যে এগুলো করবা না, এগুলো ভালো না, এরকম অনেক উপদেশ দিয়েছে। বলে জি জি এরকম বলে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। তো এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়িতে চলে গেছে, তখন বাড়িতে যাওয়ার পর উনি বলছে যে আজকে তো ওই চোরটা আমার, আপনারা তো কাউকে পাঠান নাই, ওই চোরটাই তো আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তখন বলছে কি বলো, ওই চোরটা তো বেশ অনেকদিন আগেই গ্রামবাসী তাকে মেরে ফেলেছে। তখন উনি তো অনেক শিক্ষিত লোক ছিলেন, উনি তো এগুলো বিশ্বাসই করতেন না যে এটাও হতে পারে নাকি। তারপর উনি এসব প্রমাণ পেয়েছেন যে হ্যাঁ এটা হতে পারে। তো এই একটা ভালো কাজই হয়তো সারা জীবনে মানে ওনার মৃত্যুর পরে এরকম একটা ব্যাপার শোনা যায় আর কি। তো রাসেল ভাই, যেই হসপিটালের কথা বলি এখন সে হসপিটাল আছে। তো সমস্যা হলো যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকলো, তখন একজন বুজুর্গ ব্যক্তি ওখানে আসেন। আসার পরে উনি একটা রিচুয়াল করেন। তো রিচুয়ালটা করার পর স্টিল নাও ওই হসপিটালে ওই ধরনের কারো ক্ষতি হয় নাই। হসপিটালের পাশে ওখানে হয়তো এখনো অনেক এরকম কিছু অশরীরী দেখা যায়, কিন্তু স্টিল নাও ওই বুজুর্গ ব্যক্তির ওই রিচুয়ালটা করার পরে আজ পর্যন্ত কাউকে ক্ষতি হয় নাই। তো আসলে একটা বিষয় আমি বলি, এর আগেও আমি বিভিন্ন ঘটনার সময় শেষ দিকে এসে বলেছি যে মৃত্যুর পরে এই যে আমরা বিভিন্ন অবয়বগুলা দেখি, এগুলো সম্পর্কে না বললেই না যে কিভাবে এটা আসে, কারণ এটা হয়তো আমাদের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে মৃত্যুর পর আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে যায়, তাদের ফেরত আসার কোনো সম্ভাবনাই থাকে না। অন দ্য ডে অফ জাজমেন্ট মানে বিচার দিবসে আল্লাহ তাআলা তাদেরকে রিলিজ করবেন বিচার করার জন্য, তার আগ পর্যন্ত আত্মা মুক্তি পাবে না। সুতরাং এই যে অবয়বের যেই ভয়গুলো আমরা পাই, এগুলো শুধু দুষ্টু জিনের মানে কাজ ছাড়া কিছুই নয়, এখানে আত্মার কোনো ব্যাপার নেই। হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের পাশে আছেন, আমার সাথে একমত হবেন, উনি এই ধরনের রিচুয়াল করার সময় করেন যে এখানে আত্মার কোনো বিষয় থাকে না, এটা শুধু দুষ্টু জিনেরই বিষয়গুলো থাকে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখলাম যে জুবাইর আহমেদ আমাদের সাথে বগুড়া থেকে শুনছেন। আখতারুল খান আমাদের সঙ্গে আছেন এবং তিনি তার বন্ধু বান্ধবদের সঙ্গে আছেন, এবং আমাদেরকে দেখতে হচ্ছে সিলেট থেকে আখতার, তারেক, ফারহান সহ 17 জন বন্ধু মিলে শুনছেন ছাত্রাবাস থেকে, এবং তারা কালকে আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা, তারপরও আমরা শুনছি। লাভ ইউ বোথ অফ ইউ। আমার মনে হয় যে আপনাদের সবার এখন অন্তত পড়াশোনা করতে যাওয়াটাই বেটার এবং পড়াশোনা করা উচিত। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, প্রত্যেককে ভালোবাসার জন্য। আমরাও আপনাদের সবাইকে অনেক 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 বেশি ভালোবাসি। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে বগুড়া থেকে যারা শুনছেন, যারা বগুড়া থেকে প্রথমবারের মতো শুনছেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা থাকলো। আমরা খুব দ্রুত বগুড়ায় আসবো ইনশাল্লাহ, আপনারা রেডি থাকেন, এবং আপনাদের সাথে আপনাদের ঘটনাও শুনবো, বগুড়ার দইও খাবো, সবকিছু অনেক মজা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা ঘটনা পড়ি, এবং এই ঘটনাটা আমি আপনারাই আমাদেরকে ইমেইল করেছেন, সেইখান থেকেই পড়বো। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকে লিখছেন আমাদেরকে, ইউরোপ থেকে আচ্ছা অনেকে লিখছেন কামরুল অভি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি।
এখানে আচ্ছা, অনেকে ছবি পোস্ট করছেন, বাট এখনকার ছবিটা, অন্য সময়ের ছবি না। আমি বলছিলাম যে এখনকার কোনো ছবি থাকলে সেই ছবি আপনি পোস্ট করতে পারেন। কুষ্টিয়া থেকে শুনছেন মুস্তাফিজুর রহমান, খুব মজা লাগছে। হাবিব রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছে আলমগীর হোসাইন, এবং বাসায় ইলেকট্রিসিটি নাই, ফোনের চার্জ কম, জানি না শেষ করতে পারবো কিনা। কুতুবদিয়া থেকে শুনছেন মিজানুর রহমান, চিন্তা করা যায়। জিয়াউল নোয়াখালী থেকে আমাদের সঙ্গে শুনছেন, আমাদের সঙ্গে শুনছেন অন্তর হোসাইন, আব্দুর রহমান তন্ময় আমাদের সঙ্গে আছেন, অমিত শুভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইনজাম শোভন, আমাদের সঙ্গে আছেন রাজীব জি রাজ, ফজলে রাব্বি আমাদের সঙ্গে আছেন, এমডি হাসান খান আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের যে ভূত এফএম যে পেজটা আছে সেখানে অসংখ্য মানুষ এখনো আমাদেরকে কিন্তু আমাদের সাথে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন, এবং তাদের মধ্যে দেখতে পাচ্ছি আদিফ খান আমাদের সঙ্গে আছেন, খান আলভি আমাদের সঙ্গে আছেন, রিয়াল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন ফয়সাল শিকদার সহ আরো 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 অনেকে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে স্টোরিটা, সেই স্টোরিটায় যাব। তো বড় স্টোরি যেভাবে লিখছেন, রাসেল ভাই সালাম নিবেন, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারবো না বলে। আমি শান্তনু চট্টগ্রামের একটি এনজিওতে কাজ করি। কাজের ভিত্তিতে শহরের বিভিন্ন জায়গায় যেতে হয়, মাঝে মধ্যে রাতেও আমাকে কাটাতে হয়। এই ঘটনা 2014, এবং একদিন আমাকে যেতে হয় চিটাগংয়ের একটা আনোয়ারা থানার মধ্যে, এবং ওই দিন একটি গ্রাম, এবং এই গ্রামটির আমি নাম বললাম না। কাজ শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। আমারও শহরে আসতে ইচ্ছে হলো না, কারণ পরের দিন আবার সেম জায়গায় আমাকে যেতে হবে। তাই আমি রাত যাপনের জন্য একটি জায়গার খোঁজ করতে লাগলাম। অনেককেই জিজ্ঞেস করলাম যে থাকার হোটেল আছে কিনা কোথাও, বাট সবাই বলল থাকার হোটেল অনেক দূরে। একজন তার একটি পরিত্যক্ত বাড়ি আছে, সেখানে চাইলে রাত কাটাতে পারি। আমি খুশি হলাম আর তাকে বললাম যে অনেক ধন্যবাদ আপনাকে। লোকটা বলল ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ভয় পাবেন না। আমি মনে মনে ভাবছি কিসের ভয়। হঠাৎ লোকটার সাথে তার বাড়িতে গেলাম, পেট ভরে খেয়ে নিলাম। আবার উনি আমাকে বললেন আসেন এবার আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। আবার দুজন হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরেই আমাকে তিনি বললেন ওই যে সামনে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের পারিবারিক শ্মশান। আর কিছু দূর হেঁটে শ্মশানের সামনে গিয়ে একটা ছোট্ট মন্দির দেখিয়ে বললেন এটা আমার বড় মেয়ের সমাধি। আমি কৌতূহল বশত জানতে চাইলাম কি হয়েছিল আপনার মেয়ের। লোকটি আমাদেরকে এক নজর চেয়ে রইলেন, বললেন আজ অনেক রাত হয়েছে, কাল বলবো। উনি মেয়ের সমাধির পাশে একটি খুদে ঘর দেখিয়ে বললেন এটাই আপনার ঘর, আজ রাতটা এই ঘরে কাটাবেন কষ্ট করে। লোকটি যেন কিছু আমায় বলতে চেয়েছিল কিন্তু বলল না। তিনি আমায় ঘরে ঢুকিয়ে দিলেন আর বললেন শুয়ে পড়েন, কাল সকালে কথা হবে। আমিও লোকটাকে বিদায় দিলাম এবং বিদায় দিয়ে দরজা বন্ধ করলাম আর জানালার কাছে গিয়ে দেখলাম জানালার একটা পার্ট ভাঙা। আমিও কিছু ভাবলাম না, শুয়ে পড়লাম। রাতেই মেবি পূর্ণিমা ছিল, জানালার ভাঙা অংশ দিয়ে ঘরে চাঁদের আলো ঢুকছে। হঠাৎ দেখলাম জানালা দিয়ে মেয়েটার সমাধি তার পাশে পরিষ্কার দেখা যাচ্ছে। আমি কিছু না ভেবে অপর পাশ ঘুরে শুয়ে পড়লাম আর ঘুমিয়ে পড়লাম। হঠাৎ শুনলাম দরজায় কি যেন নক করছে, নক দিয়ে আঁচড় কাটছে। আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। আমার ঘুম ভেঙে গেল, উঠে পড়লাম আর দরজার সেম জায়গায় আওয়াজটা থেমে গেল। অবাক হলাম কিন্তু বের হতে সাহস পেলাম না। শুধু ভেতর থেকে দুইবার জিজ্ঞেস করলাম কে। আমি মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। এক পাশ থেকে অন্য পাশ ফিরতে হঠাৎ দেখি কে যেন সমাধির পাশে দাঁড়িয়ে আছে। আবার আমি ভয় পেলাম, ঘুমের ভান করে দেখতে লাগলাম। দেখি সাদা শাড়ি পরা একটা 17 কি 18 বছরের মেয়ে সমাধির চারপাশে প্রদক্ষিণ করছে। আমি দেখতে থাকলাম, চোখের পলক ফেলতেই দেখি ওখানে আর কেউ নেই। আমি উঠে বসলাম আর সমাধিটা দেখতে লাগলাম ঘরের ভেতর থেকে। আমি এটা বুঝলাম যে কিছু একটা ঘটনা ঘটছে।
বসে বসে ভাবতে লাগলাম কি করব এখন, ঘুমাবো নাকি জেগে থাকবো। চোখে আবার ঝিমুনি আসলো। আমি শুয়ে পড়লাম। হঠাৎ একটি মৃদু কান্নার আওয়াজ শুনলাম, আর সেই আওয়াজটা বাইরে থেকেই আসছে। হঠাৎ আমার মুখের ওপর পানি জাতীয় কিছু একটা ফিল করলাম। চোখ খুলতেই দেখি একটি মেয়ে ফাঁসিতে ঝুলছে আমার মাথার ওপর, আর মেয়েটির চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি এসে পড়ছে আমার মুখে। আমি দেখে ভয়ে চিৎকার দিলাম, আর দৌড়ে বাইরে বের হতে গিয়ে দরজার সাথে মাথায় সজোরে আঘাত পেলাম এবং জ্ঞান হারিয়ে ফেললাম। হুঁশ আসার পর নিজেকে ওই লোকটার ঘরে আবিষ্কার করলাম আর খুলে বললাম রাতের সব কথা। তখন লোকটির ওয়াইফ আমাকে বলল ওটা ওনার মেয়ে। তিনি সে ভালোবেসে বিয়ে করেছিল একজনকে। বিয়ের 3 মাস পর এবং কোন একটা সড়ক দুর্ঘটনা তার হাজবেন্ড মারা যায়, এবং স্বামীর মৃত্যুর পর থেকে মেয়েটি ওই ঘরে থাকে, এবং একদিন সকালে মেয়েটির বাবা ওই ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থাটাকে আবিষ্কার করে। ঘটনাটি শুনে আমি খুবই ভয় পেয়েছিলাম এবং আমি নিজের ঘরে ফিরে আসলাম। এটা ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার কাছে আরো ঘটনা আছে। আমি সেই ঘটনাটি পড়ে শোনালাম। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে নওয়াফ আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে, এবং আমাদেরকে লিখেছেন সাইফুল ইসলাম জামালপুর থেকে, এবং তিনি বলেন স্বপ্নের ঘটনা আছে, অবশ্যই পাঠিয়ে দেন আমাকে। আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে মজরি মাহির, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহাদি আশিক, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন। অভি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন রুমন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে, জানিয়ে দিন আপনার নাম, ঠিকানা, এবং আপনি অবশ্যই ইমেইলের মাধ্যমে আপনার ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে footfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে সরাসরি কিন্তু আপনি আপনার ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। তো যাই হোক, আমাদের একটা ছোট্ট বিরতি আবারও নিতে হবে। আশা করছি সেই পর্যন্ত সবাই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আরো বেশি অডিও ক্লিপ চাই আপনাদের কাছ থেকে, দারুণ দারুণ সব অডিও ক্লিপ। তো আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা 4 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম Boot FM, the night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইব্রাহিম, কাতার থেকে বলছিলাম। আমার দেশের বাড়ি নোয়াখালী জেলার নাটেশ্বরী ইউনিয়নে। আসল ভাই আশা করছি অনেক ভালো আছেন, মাসুম ভাই সহ সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা ভূত এফএম আমার দ্বিতীয় ঘটনা, এবং ঘটনাটা অনেক বড়। আমি অনেকবার লেখার সাহস করেও লিখতে পারিনি, কিছুটা লিখে হয়তো রেখে দিয়েছি, এরকম একটা অবস্থা। আমি চেষ্টা করবো উল্লেখযোগ্য ঘটনাগুলো গুছিয়ে বলার জন্য। ঘটনাটা আমার আন্টির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং যার একটা বেদনাদায়ক শেষ আছে। ঘটনা শুরু হয় 2009 সালে খুব সম্ভবত। তখন আমি এইচএস পরীক্ষার্থী। গ্রামের দিকে সবাই সাধারণত 9টা-10টার পরেই সবাই ঘুমিয়ে যায়। আমি পড়ছিলাম 10টার দিকে, সবাই ঘুমিয়েছে। একদিন রাতে এরকম আমি ঢানা জাপটানো, অর্থাৎ শিয়াল যখন মুরগি বা হাঁস নিয়ে যায় অথবা কবুতর নিয়ে যায়, তখন ঢানা জাপটানোর একটা শব্দ পাওয়া যায়, এবং এটা খুব জোরালো হয় সাধারণত। তো আমি এরকম শব্দ শুনতে পাই, এবং আমি লাইট নিয়ে বেরিয়ে পড়ি যে কোথায় এরকম ঘটনা ঘটছে। আমি গিয়ে দেখছিলাম, তো আমার এক আন্টি ঘর থেকে জিজ্ঞেস করলো কে। আমি বললাম আন্টি আমি ইব্রাহিম, আমি আপনাদের হাঁস নিয়ে যাচ্ছে সম্ভবত। আমার ওই আন্টি বললো যে তুমি ঘরে যাও, এখানে দেখার দরকার। আমি বললাম হাঁস নিয়ে যাচ্ছে, বললো না ঘরে যাও। তো ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগলো। তারপর আমি ঘরে চলে গেলাম। তো পরের দিন সকালে আমার আন্টি যেটা বললো যে ওনারা শুনতেছে আমাদের ওই পাশে ডানা জাপটানোর শব্দ হচ্ছে, আর আমি শুনছি ওনাদের ঘরের পাশে। যাই হোক, এটা শুরুর দিকের ঘটনা। তো আমার আন্টির সাথে ঘটনাটা শুরু হয় 2009। আমি বলেছিলাম আগেই, ঘটনাটা শুরু হয় একটা স্বপ্নের মাধ্যমে। আগেই বলে রাখা ভালো, আমার সেই আন্টি খুবই ফরেস্টের একজন মহিলা ছিলেন। উনি
5 ওয়াক্ত নামাজের সাথে সাথে উনি তাহাজ্জুদ পড়তেন সবসময়। তো আমার আন্টি রাতে একদিন স্বপ্নে দেখলেন আমাদের ঘরের পিছনের দিকটাতেই একটা যন্ত্র, যার অর্ধেক মানুষ অর্ধেক কুকুর, সে কাঁদছে এবং বলছে, তোর জন্য এখানে থাকতে পারি না, তুই নামাজ পড়িস। এই কথা বলে চলে গেল প্রাণীটা। আচ্ছা, তা আমার আন্টি পরদিন সকালে উঠে এই ঘটনাটা শেয়ার করলেন সবার সাথে। এখান থেকেই শুরু। এরপর যা ছোট ছোট ইনসিডেন্ট শুরু হয়, এবং একটা মজাটা ঠিক অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, একদিন সকালে আমার আন্টি আমাকে বললো, ইব্রাহিম তুমি রাতে এসে আমাদের সাথে দুষ্টুমি করো কেন? আমি একটু চোখ করে গেলাম। ওরা কি বললেন আন্টি? আবার বলেন। আমার আন্টি বললো যে কাল রাতে তুমি আমাদের জানলা দিয়ে কি দিয়ে আমাদের তাকে হাসছো। আমি বললাম ইম্পসিবল, আমি রাতে ঘর থেকে বেরোয়নি। আন্টি বললো যে কালকে রাতে আমি আমার আন্টির সাথে আমার এক বোন ঘুমাতো, তো ওনারা দুজনেই দেখলো আমার সাইজের একটা ছেলে জানলা দিয়ে উকি দিয়ে ওনাদের দেখছে এবং হাসছে। তো ওনারা আমার নাম ধরে ডাকার পর চলে গেছে ব্যাপারে। তো ওনারা ভাবলেন আমি। এই ছিল একটা ঘটনা ছোট। এরপর যা শুরু হলো, দিন দিন এটা বেড়েই চলেছে। আমার আন্টি উজু করতে গেলে অথবা নামাজ পড়ার সময় বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হতো, শব্দ করা হতো, দরজায় লাথি দেওয়া হতো, এরকম ভাবে চলছে এই শব্দটা। তো মাঝে মাঝে আমার আন্টি খুব ভয় পেতেন এবং চিৎকার করে উঠতেন। এবং ঘটনাটা এমন না যে শুধু আমার আন্টি দেখতো, ওনার সাথে যারা ঘুমাতো মাঝে মাঝে তারাও দেখতো। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। তো ওনারা ইনসিডেন্ট গুলো শুরু হয় এরকম, আমরা শুনতাম যে ওনাদের ঘরের পাশে একটা কামরা গাছ ছিল, সেখান থেকে ধূপ করে কিছু একটা চালের উপরে পড়েছে, তারপর লাফ দিয়ে নিচে পড়ার শব্দ। এন্ড দেন আমরা এতটুকু পর্যন্ত শুনতাম, কিন্তু তাদের ঘরে যারা ছিল তারা শুনতে পেত যে ঘরের চারপাশ দিয়ে কেউ হাঁটছে, খুব জোরে বাইরে কিছু বেরোয় লাফি মারছে, এরকম একটা ব্যাপার। তো এটা ভয়ের মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে। এবং এটা তাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, ইভেন বাড়ির অনেকেই জানাজানি হয়ে গেছে যে এভাবে ঘটনাগুলো ঘটছে। ইভেন পরে যা হলো, তারা আমার আন্টি ভয় পেতে পেতে এমন একটা অবস্থা হতো যে ঘরের সবাই একসাথে ফ্লোরিং করে নিচে ঘুমাতো এবং সবাই শুনতে পেত বাইরে এরকম চলছে। তো আমার আন্টি একদিন নামাজের উঁচু করার জন্য বাইরে গিয়েছিলেন, খুব জোরে ওনার দিকে কিছু একটা ছুড়ে মারা হলো। উনি ভাগ্যবশত ওনার গায়ে লাগেনি। পরে উনি লাইট দিয়ে দেখলেন যে একটা বড় কাছের টুকরা, ভাঙা কাছের টুকরা। তো আন্টি এই জিনিসটা নিয়ে ঘরে নিয়ে রাখেন এবং পরে আমার আন্টি এটার জন্য পরিচয় পাওয়ার জন্য একদিন হুজুর কাছে চেষ্টা করছিলেন। তো হুজুর সকালে ফোন দিয়ে বলেছে কাল রাতে তোমাকে মারার চেষ্টা করছিল। জানেন উনি কিভাবে এটা জানলেন? পরে আন্টি আমাদের কাছের টুকরাটা সবাইকে দেখালো। আচ্ছা, এইভাবেই ঘটনা ঘটছে। এবং একদিন আমার এটার উপদ্রব শুধু রাতে নয়, দিনও চলছে। আমার আন্টি দিনও ঘুমাতে পারছে না। একদিন আন্টি বলছে উনি জোহরের নামাজ পড়লেন, পড়ে শুয়ে আছেন বেডের উপরে। তা আন্টি শুয়েছিলেন, হঠাৎ উনি অনুভব করলেন অনেক ঘুম আসেনি, চোখ বন্ধ করে রেখেছেন, কেউ কিন্তু তার পেটের উপরে হাত রাখলো। তো উনি ভাবলেন আমার কোনো কাজিন বা আমার অনেক বোন আছে, ওনারা খুবই ক্লোজ, ওনার কেউ। তো উনি চোখ খুললেন না। এরপর দেখলেন আর একটা হাত রাখলেন এবং উনি চোখ খুলে দেখার আগে এত জোর একটা চাপ দিল, উনি চিৎকার দিয়ে উঠলেন এবং উনি পরে বললেন যে মনে হচ্ছে আমার জান এখনই বেরিয়ে যাবে, এত জোরে চাপ দিয়েছেন। আমার আন্টি উঠে কান্না শুরু করলো এবং আমার দাদি ছিল, দাদি সহ সবাই এসে জিজ্ঞেস করলো। তিনি বললেন এই অবস্থা। তখন বললেন আমার আন্টি বিয়ে হয়নি। এর কিছুদিন পরে আমার আন্টির বিয়ে হয়ে গেছে। এই ঘটনাগুলো কন্টিনিউ তখনই চলছে। তো বিয়ে হওয়ার পর আমার আঙ্কেলের সাথে কিছু ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে, আমি সেগুলো বলছি না আসলে, এগুলো ছোট ইনসিডেন্ট। পরে আমার আন্টি এবং আঙ্কেল ঢাকায় ট্রান্সফার হয়ে গেল আমার অন্য আরেকটা আন্টির বাসায়। তো ঢাকায় ট্রান্সফার হওয়ার পরও ঘটনাটা থেমে নেই, ছোট ছোট ঘটনা ঘটছে। এবং এর মধ্যে একদিন ওনারা থাকতে হচ্ছে চরকঘাটা এলাকায়, ট্যানের চরকঘাটা এলাকায়। তো ওনারা ওখান থেকে সম্ভবত কামরাঙ্গীরচরের কোন একটা আত্মীয়র বাসায় গিয়েছিলেন আমার আন্টি আর আঙ্কেল। সেখানে সবকিছু শেষ করে আসতে, রমজান মাস ছিল না, শেষ করে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছে। ওখান থেকে রওনা দিতে যেতে পরে ওনাদের আত্মীয়রা আসতে চাইনি। তারপর ওনারা বললেন না আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আমার আন্টি আঙ্কেল একটা রিক্সা নিয়ে আসলেন। ওনারা রিক্সা নিয়ে আসতেছেন, হঠাৎ রিক্সার নিচে একটা কুকুর পড়লো এবং রিক্সাটা পুরো উল্টে যাওয়ার উপক্রম হলো। কিন্তু কোন রকম রিক্সাওয়ালা ব্রেক করলেন এবং ওনারা নিচে নেমে কিছুই নেই। রিক্সাওয়ালা, আমার আন্টি আঙ্কেল সবাই দেখলো কিছুই নেই। আচ্ছা যাই হোক, তারপরে ওনারা আবার রওনা দিলেন। পরে ওনাদেরকে শিকদার মেডিকেলের সামনে নামিয়ে দেওয়া হলো। এবং এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি,
যে ওনারা দুজনেই ওইখান থেকে অর্থাৎ কামরাঙ্গীরচর থেকে ওনাদের বাসার গন্তব্যটা খুব খুব ভালোভাবেই চেনেন এবং তার সবকিছু খুব ভালোভাবে চেনেন। রিক্সাওয়ালা ওখানে নামিয়ে দিল ওনাদের দুজনকেই, নামিয়ে তারপর রিক্সালে চলে গেল। ওনারা নেমে দেখলেন ফ্লাড লাইটের আলোতে ছোট ছোট দুটো বাচ্চা, খুব সুন্দর দুটো বাচ্চা, সম্ভবত গায়ে কোনো জামা নেই, তারা আপনার পাশে বসে খেলছে। আইসক্রিম খাওয়ার পর যে কাঠিটা অবশিষ্ট থাকে এরকম একটা কাঠি, এরপর একটা কাঠি নিয়ে খেলছে, এরকম একটা অবস্থা। ওনারা দেখলেন এত রাতে, তখন প্রায় রাত 12টা বা 12টা পার হয়ে গেছে, এরকম এত রাতে এত ছোট পাত্র কোত্থেকে আসবে। তো ওনারা অনেকক্ষণ দেখার পর এবং কাছে গিয়ে দাঁড়ালেন, তো বাচ্চাগুলো ওনাদের তাকিয়েও দেখলো না, একদমই তাকালো না। তারপর ওনারা দুজন কিছুটা ভয় পেলেন হয়তো, তো ভয় পেয়ে ওনারা ভাবলেন যে আমরা চলে যাব। তো তখনই ঘটলো আসল ঘটনা। তো যখনই ওনারা যাবেন তখন ওনারা দেখলেন যে ওনারা রোড চিনতেছে না, কোন দিয়ে যাবেন সেটাও চিনতেছে না, এবং বাচ্চা দুটোও নেই। হঠাৎ বাচ্চা দুটো নেই এবং ওনারা রোড চিনতে পারছেন না। তো ওনারা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেন, প্রায় আধা ঘন্টা সময় ওনারা ঘুরলেন এদিক ওদিক। কতক্ষণ ঘুরেছেন সেটা বলেন, আনুমানিক আধা ঘন্টা উনি বলছিলেন আমার আন্টি। তো ঘোরার পর ওনারা চিনতে পারছেন, একটা লোকের সাথে দেখা হলো, ওনাকে জিজ্ঞেস করলো যে ভাই বউ বাজারটা কোন দিকে। তো ওই লোক কথা না বলে একটা হাতের ইশারা দেখিয়ে দিল। তো আমার আন্টি আঙ্কেল ওদিকে ছিল এবং গিয়ে দেখলো তো রাস্তা শেষ, একটা ভাঙা বাড়ি, আর কিছুই নেই। আরো বেশি ভয় পেয়ে গেল, দুজনে দৌড়াদৌড়ি পড়তে লাগলো এবং কিছুক্ষণ পর দেখলেন যে একটা লোক কোথেকে বাজার নিয়ে আসছে। তারপর ওনারা ওই দিকে হাঁটা দৌড়লো এবং হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন না সত্যি ওনারা গন্তব্যের দিকে আসছেন, এবং প্রায় একটা কাছাকাছি সময় বা একটার পরে ওনারা গিয়ে ওখানে পৌঁছালেন, বাসায় গিয়ে পৌঁছালেন, যেখানে 5 মিনিটের দূরত্ব ছিল, মাত্র 5-7 মিনিট বড় জোর। এর মধ্যে আমার আন্টি একটা বেবি হলো। তো বাচ্চাটা আসলে সুস্থ ছিল না, সে দেখতে পেত, খেলতো, কিন্তু সে আসলে শারীরিক প্রতিবন্ধী ছিল। এর কিছুদিন পর আমার আন্টির এই ইনসিডেন্ট গুলা বাড়তেই থাকে, কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে আমাদের ঘরে, এবং ঢাকাতেও এটা থেমে নেই, সবাই জানে ওনাদের ফ্যামিলি। এর কিছুদিন পর আমার আন্টি ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছিল, এবং এর প্রায় বছর খানিক পর আমার আন্টি আর একটা বাচ্চা হলো, এবং যে 7-8 মাস বয়সে সে জন্ম নিল। তো আমার আন্টি তখন খুব রোগা ছিল। আমি প্রায় 2-2.5 মাস পর আন্টিকে দেখে আমি খুব শক্ট হয়ে গেলাম, এতটা শুকিয়ে গেছেন উনি, এবং দেখলে ভয় লাগে যে ওনার হাড়ের সাথে চাম্বা লেগে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম এরকম শুকিয়ে গেল কেন। পরে আমার অন্য আন্টি বললো হয়তো বাচ্চা হয়েছে বা খাওয়া দাওয়া ঠিক মতো নেই। এর ভিতরে ওনারা অনেক ডাক্তার দেখিয়েছে, কোনো রেসপন্স নেই, যে ওনারা শরীরের কোনো উন্নতি হচ্ছে না। তো এর আসলে কিছুদিন পর কোরবানিদের কিছুদিন আগে আমার আন্টি খুব বেশি অসুস্থ হয়ে যায়, অনেক বেশি অসুস্থ হয়ে যায়, এবং ওনাকে নিয়ে হসপিটাল ভর্তি করার পরে ওনাকে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে রাখা প্রায় 10-11 দিনের মতো আমার আন্টি কোরবানিদের পরের দিন অথবা আগের দিন আমার আন্টি মারা যায়। তো আমার আন্টি মারা যাওয়ার পর দাফন হয়ে যায়, এবং এর কিছুদিন পরে আমার ওই আঙ্কেল স্বপ্নে দেখতে থাকে যে আন্টি বলছে তাকে ডাকছে, তাকে যাওয়ার জন্য বলছে, এরকম একটা ব্যাপার। 3-4 মাস পর আমার ওই আঙ্কেল আবার বিয়ে ঠিক হয়। তার বিয়ে হওয়ার ঠিক 1 দিন অথবা 2 দিন আগে উনি আবার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এইভাবে আসলে চোখের সামনে একটা পরিবার শেষ হয়ে যায়। আমার ছোট ছোট 2টা কাজিন, খুবই ছোট ছোট তারা, তাদের জন্য সবাই দোয়া করবেন। তারা ইতিম হয়ে যায় এবং তারা এখন আমার একটা আন্টির কাছে আছে। তো পুরো ঘটনার মধ্যে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছিল, এবং আমি যতটুকু মনে করি তাদের পরিবারের সবাই যারা মনে করে এর মধ্যে এই কারণটাই সবচেয়ে বেশি দায়ী ছিল। সবাই 2টা বাচ্চার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Bhoot FM. Night comes alive with Graminphone. শুনছেন সবসময় ভিডিও 48.2 FM। আমি রাফেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাব এখন আমাদের নতুন আরেকজন অতিথির কাছে। এখন একটা অডিও ক্লিপ শুনলাম, নতুন আরেকজন অতিথির কাছে আমরা যাব এবং আমরা শুনবো তার ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম শুভ, আমি আসছি দামে থেকে। আজকে আমি যে ঘটনা বলবো সেটা আমার বন্ধুকে নিয়ে, বন্ধু এবং বন্ধুর মাকে নিয়ে। এটা 2002 কিংবা 1-এর দিকে ঘটনা।
ওই সময়টা হ্যান্ডসেট ছিল খুব কম, ল্যান্ড ফোন ছিল। তো আমার ফ্রেন্ডের বাবা জব করতো, তো সে স্বাভাবিকভাবে রাত 7টা-8টার দিকে বাসায় আসতো। তো একদিন হঠাৎ করে আসতে খুব লেট হচ্ছে, মানে অলরেডি 8:30-9টার দিকে 9টা বেজে গেছে। তো এই মুহূর্তে তার মা এবং বাবা, তার মা এবং তার যে ছেলে জুবাইর, তো সে বললো যে তোমার বাবা অনেক লেট করে আসছে, চলো তোমার কাকার পাশে আছে, ওখানে ল্যান্ড ফোন আছে, ওখানে যে ফোন দিই তোমার বাবা কোথায় আছে, কখন আসবে। এই বলে রুম থেকে বের হবে। তো আমি আগেই এখন বলছি, ওদের রুমটা হলো 3 পাশ ঘর। আর দাদি এক পাশে থাকে, আরেক পাশে ঘর ভাড়া দেয় আর কি, ভাড়াটিয়া থাকে, আর এক পাশে ওরা থাকে। পুরো বাড়িটাই বাউন্ডারি করা। তো ওরা যখন বের হচ্ছিল আর কি, দরজা খুলে যখন বারান্দা বের হয়েছে, বারান্দা গ্রিল করা আর কি, তো বারান্দায় গ্রিলের সামনে যখন গেছে আর কি, বারান্দায় দেখে যে দুয়ারে একটা সাদা শাড়ি পরা এক মহিলা, আঁচলগুলা আপনার দুয়ারে মাটিতে আর কি মিলে আছে। তো প্রথম ওর মা এবং ও জুবাইর দেখে ভাবছিল যে দাদি, এত রাতে দাদি কেন বের হলো, অলরেডি লাইট অফ দাদির ঘরে। দেখার পর ওর মা একটু জড়িয়ে কি চিৎকার দিয়ে বললো যে এই আপনি কে ওখানে। তো যখনই কথাটা বলছে ওই মুহূর্তে ওই যে দাঁড়িয়েছিল যে মহিলাটা আর কি, সে ওদের দিকে ফিরে তাকায়। ফিরে তাকানোর পর এতই একটা বিশ্রী একটা চেহারা, মানে জুবাইয়ের মা দেখার সাথে সাথে একটা চিৎকার দিয়ে জুবাইয়ের চোখ ধরে ফেলছিল। যে কারণ জুবাই দেখে ছোট, বয়স তখন অনেক কম, যদি দেখে ভয় পাবে, তো চোখ ধরে ফেলে। চোখ দেওয়ার পর মানে একটা জোরে চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পর ওই মহিলা আস্তে আস্তে ঘর থেকে, মানে দুয়ার থেকে আর কি, দুয়ার থেকে ওদের যে ঘেট ছিল, ঘেরের দিকে আস্তে আস্তে বের হয়ে যায়। তো এটা করে আর পরে বের হয়নি। তো অনেক এই মহিলা ঘর বাড়ি থেকে বের হওয়া যাওয়ার পর সে একটু চিলাচিলি করলো বাসায়, তার কাকা সবাই আসলো কি, আসার পর তারপর সবাইকে বলে এই ঘটনা। তো তারপর জানা গেল যে ওর বাবা আসলো, জানা গেল যে ওদের বাসায় মানে এইরকম একটা জিনিস সবসময় ঘোরাঘুরি করে আর কি। তো কোনো ক্ষতি করে না আর কি, পারিবারিক যারা আছে ওখানে ক্ষতি করে না আর কি। এই ছিল আমার একটা ছোট একটা ঘটনা। ওকে, আপনার আরেকটা ঘটনা আমরা শুনে ফেলি চটপট। আমার একটা ঘটনা ছিল, সেটা হলো আমার বন্ধু বাবু, আমরা অনেকে ছিলাম সেদিন। তো হঠাৎ করে প্ল্যান করলাম, আমাদের এলাকায় একটা বিল ছিল। তো আমরা সবচেয়ে বেশিরভাগ বিলটার নাম বলি কাজিয়াঙ্গের বিল আর কি। তো পরিমাণে একটু বড় ছিল বিলটা আর কি। তা আমরা বিকেলে মাঝে মাঝে নৌকা দিয়ে ঘুরতাম বিল দিয়ে। তো সেদিন আমরা প্ল্যান করলাম যে আজকে ঘুরবো। তো ঘোরার জন্য আমরা সেই বিলে গেলাম। আমরা ছিলাম মিনিমাম 5 থেকে 6 জন ছিলাম। নৌকা ছিল, অনেক বড় নৌকা ছিল, মিনিমাম সেই নৌকার 12-13 জন যদি নৌকা উঠতাম কোনো সমস্যা হতো না। তো সেদিন আমরা নৌকায় উঠে ঘোরা শুরু করলাম। তো এটা ঘোরা আমরা যখন ঘুরি তখন আসরের নামাজের পর শুরু করলাম আর কি ঘুরতে। তো একটু ঘুরতে তো আমরা ওখানে প্ল্যান করলাম যে আমরা ওখানে যে একটা বিলের উপরে যে একটা টং থাকে আর কি, যেখানে পাহারা দেয়, সেই টঙে যাবো আর কি। প্ল্যান করলাম যে চলো যাই আমরা টঙে যাই, বসি একটু কতক্ষণ। এইগুলো টঙের দিকে যাওয়া শুরু করলাম। তো যেতে তো টঙের সামনে যখন আমরা নৌকা ফিরেছি, বেরোনোর পর বাবু ছিল সবার সামনে, আমাদের বড় ভাই ছিল বাবু। তো বাবু মানে টঙে ফার্স্ট উঠে আর কি। ওঠার পর আমরা দুষ্টুমি করে আর কি নৌকাটা ধাক্কা দিই আর কি, টং থেকে ধাক্কা দিয়ে আমরা চলে আসি। তখন যখন ব্যাক করা শুরু করি তখন বাবু বলতেছে এই আমাকে নিয়ে যা, আমার সাথে তারা এমন করছেন, নিয়ে যা। তার মধ্যে বাবু ভাই তুমি থাকো, আমরা আসতেছি, আমরা মুড়ি চানাচুর নিয়ে আসি, মুড়ি চানাচুর খাবো আজকে আমরা, তুমি বসো, 10 মিনিটের মধ্যে আসতেছি। এই কথা বলে আমরা চলে গেলাম পাড়ে। তো আমরা দোকান থেকে মুড়ি চানাচুর কিনে মোটামুটি 10 মিনিট চলে গেল। আমরা ব্যাক করছি, নৌকায় উঠছি। তো উঠে আমরা আবার টঙের দিকে যাওয়া শুরু করলাম। তো টঙে গিয়ে সেখানে দেখি যে বাবু ভাই শুয়ে আছে। তো আমরা টঙে বসার পর মুড়ি চানাচুর নিয়ে বসলাম। বাবু বলছে বাবু ভাই ওঠো, মুড়ি খাবা, ওঠো। তো বাবু ভাই কোনো উঠছে না, কথা বলতেছে না। তা বললাম বাবু ভাই, আবার বলা হলো বাবু ভাই উঠো, মুড়ি খাবা আসো। তো বাবু উঠে বললো যে আমি মুড়ি খাবো না, আমাকে মাছ দিয়ে, আমি মাছ খাবো। তো আমরা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার হঠাৎ করে এই ধরনের কথা। আমি ভাই ফাইজলামি করো না, আসো মুড়ি খাও। কয় না আমি মুড়ি খাবো না, আমাকে মাছ দে, আমি মাছ খাবো। তো আমরা ঘটনাটা ক্যাচ করলাম যে হয়তোবা
কোনো খারাপ কিছু বা হয়েছে। তা আমি বললাম বা আমরা সবাই বললাম যে মুড়ি খেতে হবে না, চল আমরা ব্যাক করি। তো আমরা সবাই এই যে নৌকা উঠলাম। তো নৌকা ওঠার পর আমরা যখন 5 জন আসছিলাম, একদম হালকা ছিল। জি। তো যখন বাবু ভাই যখন নৌকা উঠলো, ওঠার পর নৌকাটা এতই ভারী ছিল যে মনে হচ্ছিল যে এখানে আরো বেশি লোক, আরো 5-6 জন বেশি আছে আর কি, মানে ডুবো ডুবো ভাব আর কি। তো আমরা অনেক কষ্ট মষ্ট করে আর কি একটু পাড়ে গেলাম। পাড়ে যেতে যেতে বাবু ভাই নেমে পায়ে নেমে দৌড় দিছে। তো দৌড় দেওয়ার পর আমরাও তারা বাবুর পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি। তো বাবু ভাই কই যাও বাবু, তো কারো কথা শোনে না, সে দৌড় দিছে। তো সামনে একটা হুজুর ছিল, তো তার সাথে সামনে বাবু ভাই পড়ে গেছে। তো হুজুর বললো, এই কোথায় যাচ্ছে? আমরা চলে যাবো। হুজুর বাবুকে থামা। তো বাবুকে থামাইছে। থামার পর বলতেছে কই যাও? তো আমরা ওই মুহূর্তে চলে আসলাম। তো হুজুর বলতে কি আমি এরকম ঘটনা এই হয়েছে, টঙ্গে যে ঘুমাই পড়ছে, আর কিছু বললে বলে মাছ খাবো। হুজুর ঠিক আছে, বুঝতে পারছি, ওকে তুমি নিয়ে যাও বাসায়, আমি আসতাছি। তো ওকে বাসায় আমরা মানে টেনে নিয়ে যাচ্ছিল না, এত শক্তি ছিল ওর হাতে যে ওকে টেনে নিয়ে যাচ্ছিল না। তো আমরা উঁচা করে নিয়ে গেলাম এক হিসাবে সবাই মিলে। তো বাসায় নিয়ে গেলাম, ওর বাবা মা আসলো, বলে কি হয়েছে, আমি কিছু বললাম না। বললো না এমনি কিছু হয় নাই, দেখছি। তা আমাদের একটা ফ্রেন্ড ছিল আর কি, ও অনেক কিছু জানতো, শোয়েব ছিল ওর নাম। তো ওকে আমরা বললাম যে এরকম এরকম ঘটনা, বাবুর সাথে এরকম হয়েছে, তুমি তো আসো, হয়তো খারাপ কিছু ঘটবে, খারাপ কিছু ধরছে ওকে, তুমি আসো এখানে। তো ওকে আসার পর ও আসলো। আসার পর ও বাসা আসার পর ওকে দেখলো যে না, হ্যাঁ কিছু একটা হয়েছে, যেহেতু একটু অন্যরকম ব্যবহার করতেছে। তো ওর হাতে কায় আঙ্গুল ধরছিল আর কি। তারপরে ওকে সমাধান করে এটার, হ্যাঁ কায় আঙ্গুল ধরার পরে আর কি এটাকে মানে যে জিন ছিল সেটাকে ছাড়িয়ে দেয়। ছাড়িয়ে দেয়। একটা জিনের নাম ছিল গণেশ। সে অনেক কষ্ট করে পরে ছাড়ানো হয়েছিল আর কি। আচ্ছা, তারপর যাওয়ার সময় সে কিছু একটা যাওয়ার নিশ্চয়ই সময়, করে, এটা সবসময় থাকে। হ্যাঁ, এই জন্য যাওয়ার জিজ্ঞেস করলাম। সময় সে বললো যে শোয়েব বললো যে তুমি যে যাবা, এটা প্রমাণ কি? জি। তো বললো যে জিন বললো যে আমি যাবো, আমি যাওয়ার সময় যে বাইরে যে নারকেল গাছটা আছে, এটা আমি যাওয়ার সময় নারকেল গাছের ডাল ফেলে যাব। কিন্তু এরপরে একটা মজার ঘটনা ঘটে, সে মানে এরপরে যে ঘটনাটা যেটা আমি এরপরে যে ঘটনাটা নাই, এই ঘটনারই পরের অংশটুকু। হ্যাঁ এটা যখন যায় আর কি, হ্যাঁ, তো আমরা সবাই ছিলাম পাশে, সবাই বিছানার পাশে ছিলাম। অত এটা আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, বাবু যে ওর শোয়েব যে ওর কাঙ্গুল ধরেছিল, হ্যাঁ হ্যাঁ, যখন চলে যায় ওই মুহূর্তে প্রায় এক হাতের মতো, মানে জি। এক হাতের মতো ওকে উঁচা করে ফেলে। হুম, কেউ ধরেনি, ও উঁচা হয়ে যায়, মানে একদম মানে ওকে উল্টা ঘুরে ফেলায় অটোমেটিক, ও নিজে ইচ্ছা করেনি। তা আমরা অবাক হয়ে গেলাম যে এটা কি হয়ে সম্ভব। তো এটা করেই ও বাইরে চলে যায়, বাইরে যাওয়ার পর নারকেল গাছটা ফেলে চলে যায় আর কি। তারপর আর কোনো বাবুর সাথে কোনো এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আর কি বাবুর আর আমাদের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যাবো আমাদের পরের লিসনারের কাছে, আমাদের গেস্টের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ, একটু কাছ থেকে বলতে হবে প্লিজ। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আমি মোহাম্মদপুর থেকে আসছি। জি, বলেন। আমার ঘটনা হইতেছে যে আমি আমার বাড়ি থেকে নানা বাড়ি যাওয়াকে নিয়ে কেন্দ্র করে আমার ঘটনা। তা আমি হঠাৎ একদিন বাড়িতে ছিলাম, তো আমি যখন মন চাইতো আমি তখনই আমার নানা বাড়ি যাইতাম। আমার নানা বাড়ি আমার বাড়ি থেকে 5-7 কিলো দূরে, 5 থেকে 7 কিলো দূরে। তা আমি একদিন হঠাৎ সন্ধ্যা 7টা, 7:30 থেকে 8টা এরকম এর মধ্যে, তো আমি একদিন বলতেছি আম্মু আমি নানা বাড়িতে যাবো। তা আমি বলতেছে কি জন্য যাবি তুই? তা আমি বললাম এমনি যাবো। তা বললো, আর কিছু বললো না সে। তা তখন আমি আমার বাইসাইকেল নিয়ে আমি আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তা ওইখান থেকে আমার বাড়ির সামনে মেন রোড পার হয়ে আমার নানা বাড়ির যে ছোট রাস্তা, সে রাস্তায় আমি রাস্তা দিয়ে যাচ্ছি। তা তখন আমি যাইতেছি ওইখানে সামনে একটা বড় বাঘ, ওই বাঘের সাইডে বড় মানে বাসতলা বলে ওইখানে, বড় বাঘের ওইখানে মাঝে মাঝে ডাকাতি হইতো। এখন মাঝে মধ্যে ঈদ কিংবা অন্য কোনো সময় ডাকাতি হয়। তো আমি ওই সময়টায় আমি মাঝে মাঝে একা ফিল করতেছি যে আমি ভয় করতেছি, মনে ভয় লাগতেছে ওইখানে। তখনই ঠিক ওই বাঘ সোজা গেলাম, তখনই পিছন থেকে একটা মোটরসাইকেল আসলো। মোটরসাইকেলের আলোয় আমি বাঘটা ঘুরলাম আর মোটরসাইকেলটা চলে গেল। তো ওই আলোয় আমি সামনে দেখতে পারলাম যে একটা সাইকেল যাইতেছে।
বাইসাইকেল একটা লোক যাইতেছে। তখন ওই যে বাসতলা ওইখান থেকে সামান্য একটু আগায়ে একটা মাটির রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আমি মানে যাওয়া সচরাচর যাওয়া মানে চলাচল করি আমার নানা বাড়ি। তা ওইখান দিয়ে আমার একটু সমস্যা আছে, সমস্যার কারণে আমি ওই রাস্তা দিয়ে যাবো না, আমি মানে পরে আরেকটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাবো। পরে আমি ওই বাইসাইকেলটা যাচ্ছে, তা আমি ওই সাইকেলটা ধরার জন্য দ্রুত মানে গেলাম। তা আর ওই দিনকে সারাদিন বৃষ্টি নামছে, আর ওই সন্ধ্যার সময় হালকা বৃষ্টি নামে। তা আমি ওই সামনে দ্রুত চলে যাই, আর ওই রাস্তার যে মাটির রাস্তাতে যাব ওইখানে দাঁড়াইছে, সামনে দেখতেছি যে সাইকেল মানে ওই সাইকেল আর নাই। তখন আমি ভাবলাম যে সাইকেলটা নিশ্চয়ই এই রাস্তা দিয়ে গেছে। তা তখন আমি ওই রাস্তা দিয়ে সাইকেলটা ঢুকাই দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে মাটির মানে বৃষ্টিতে মানে কেদা হয়ে গেছে, যা সাইকেল ওই উঁচু করে নিয়ে যাইতে হবে। তা সাইকেল উঁচু ছাড়া আমি চালাই যেতে পারবো না। তখন এখানে আমি থামি আমি বেল মানে সাইকেলের বেল বাজাইতেছি যে লোকটা আছে কি নাই। তখন আমি দেখতে পেলাম যে লোকটা নাই, সাইকেলটা এক জায়গায় মানে স্ট্যান্ড ফেলায় দাঁড়ানো আছে। তা আমি ভাবলাম যে হয়তো বা লোকটা কোথাও গেছে, কোনো কাজ করতেছে। এইভাবে আমি আবার সাইকেল বেল সমানে বাজাচ্ছি কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছি না, কোনো লোক পাচ্ছি না। তা আমি প্রায় এক মিনিট আমি ঘোরাফেরা করে আমার সামনে তাকাচ্ছি। তখন আমি দেখতেছি যে ওই সাইকেলের জায়গায় একটা সাদা গরু মানে হামুদে ঘাস খাওয়ার মতো দাঁড়ায় আছে। তো আমি আসলে ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম। এমন অবস্থায় তো আমি অতিরিক্ত ভয় উঠে আমার গা এখন শিউরে উঠতেছে, মানে খুব ভয় পাইছিলাম আমি ওই সময়। ভয় পাওয়ার তারপর আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সামনে যে বিকল্প রাস্তাটা, ওই রাস্তাটায় আমি চলে যাই। আর ওইখানে যে অবস্থা, ওই এখানে একটা বড় পুকুর ছিল, যে পুকুরে কোনো সময় পানি থাকে না, মরা পুকুর, চারপাশে বড় বড় গাছ, তেঁতুল গাছ, আর ওই রাস্তার পাশ দিয়ে বড় বাঁশ মানে একবারে হেলে রয়েছে। এমন অবস্থা, মানে আমি আগে যেতে চাইছিলাম না। ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে ওই একটা লোক ছিল, মানে মামা হয়, তার মাধ্যমে নানা বাড়ি যায়। নানা বাড়ি যাওয়ার পরে এই ঘটনা খুলে বলি, আমার নানি আমাকে একটা গরম পানি করে লোহা দিয়ে লবণ দিয়ে আমাকে খাওয়াই দেয়। তারপরে আর একটা মানে কি সিস্টেম আমি বলতে পারলাম না, ওই পানি গরম করে মানে আগুনে গরম করে ওর ভিতর কি দিয়ে আমাকে ওই রাত্রে গোসল করে ফেলায়, গোসল করে আমাকে। পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে হুজুরের কাছে নিয়ে যাই। তখন ওই হুজুর আমাকে পানি পরাই দেয়, খাই আর ঝাড়ে দেয়। তারপর আবার নেক্সট টাইম আমার অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় ভিডিও ফুর্তি 8.2 FM। আমি রাফেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আছে অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুর্তি FM-এ। তো যে আমি আরেকটা মেইল পড়ি যে রাসেল ভাই অ্যাট লাস্ট আমার সালাম নিবেন। আমার নাম আবিদুর, আমার গ্রামের বাড়ি সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আমি ছোটবেলা থেকে ঢাকায় ডিআইটি প্রজেক্ট আমি সিরাজ মিয়া স্কুলে পড়তাম এবং আমি তখন ক্লাস 9-এ পড়তাম এবং আমার এসএসসি এক্সাম দিতাম। আমি অনেক কষ্টে ফ্যামিলির ভিসা পাওয়াতে ইটালিতে চলে যাই এবং ইটালিতে চলে যান তিনি। এবং ইটালিতে যাওয়ার পরে তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ইটালি থেকে কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাই। আমার খালাতো বোন আমেরিকা থেকে আসে, তার খুব ইচ্ছা ছিল যে বারান্দায় গাছের টব লাগানো। আমি আমার আপু তার দাদুর বাড়ি থেকে সন্ধ্যা মালতী গাছ নিয়ে এসে টব লাগিয়ে নিয়মিত পানি দিয়ে যত্ন করা শুরু করলাম। দেন আমার আপু বাইরে যাওয়া আর ঘোরাফেরা কমিয়ে দিয়ে সে অলওয়েজ ওই গাছটির কাছে বসে তাকিয়ে থাকতো। আর আমার খালামণি যেহেতু অনেক দিন পর দেশে আসলো, তাই তিনি তার মতো ব্যস্ত আর আপুর দিকে তাকিয়ে এতটা খেয়াল রাখেননি। এভাবে আমার আপু ওই দিন গাছে গাছ নিয়ে সময় কাটানো শুরু করে এবং খালামণি খেয়াল করলো যে মাগরিবের নামাজের আজান দেওয়ার পর আপুর গায়ে 104 ডিগ্রি জ্বর উঠে গেছে এবং প্রতিনিয়ত ফজরের আজান দিলে আপুর শরীর থেকে জ্বর চলে যায়।
এমন কাহিনী দেখে আমার খালামণি ডাক্তারকে এ বিষয়ে কথা বলেন। এবং একদিন পর 12:30 তখন, এবং ডাক্তার বাসায় এসে আসেন বাসায় আপুকে দেখার জন্য। পরে ডাক্তার আপুকে দেখার পর বললেন যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে বলে সে পরীক্ষা নিরীক্ষা করার পর কোনো রোগ ধরতে পারেনি। পরে এমন কোনো দিন যায়, এমন ভাবে কিছুদিন যায়, তারপর আমার খালামণি আপুর রুমের বারান্দায় যায় এবং এরপর একটানা কয়েকদিন দিনের বেলা খেয়াল করলো যে সে সন্ধ্যা মালতী গাছের ফুল ফুটে আছে এবং ওই সন্ধ্যা মালতী এবং সন্ধ্যা হলেই ফুলগুলো শুকিয়ে যায়। সাধারণত সন্ধ্যা মালতী গাছের ফুল সন্ধ্যায় ফুটে ওঠে। এই অস্বাভাবিক ঘটনা খেয়াল করে যেদিনের বেলা যখন ফুল ফোটে তখন আপু সুস্থ থাকে, আবার যখন সন্ধ্যা হয় তখন সেই ফুল শুকিয়ে যায়, তখন আপু জ্বরে কষ্ট পায়। সো খালামণি এটা খালুকে জানায় এবং খালু বললেন যে কালকে আমার আপুর দাদুর মৃত্যুবার্ষিকী, তাই হুজুরকে ডেকে কোরআন তেলাওয়াত করানোর জন্য ডাকা হয়েছে এবং তিনি হুজুরকে এই বিষয়টি জানাতে বললেন। তারপর যখন সকাল হয় 5 জন হুজুর তাদের বাসায় ডান পা দিয়ে ঢুকবেন, তখনই হুজুর গুলো বাধা পান, ঢুকতে পারছেন না। তখন এই হুজুরের মধ্যে যিনি ইমাম ছিলেন তিনি ঘরে ঢুকতে পারেন এবং কোনো কথা না বলে উনি সোজা আপুর রুমে ঢোকেন এবং এরপর বারান্দায় যে দেখেন যে আপু ওই গাছটির মাটিতে বসে আছে এবং ইমাম সাহেব ভেতরে আসতে বলেন এবং হুজুর কোরআন তেলাওয়াত করা শুরু করেন এবং ইমাম সাহেব গাছটিকে আঘাত করে জিজ্ঞেস করেন যে তুই কেন এই মেয়েটিকে কষ্ট দেওয়া শুরু করলি? ওই রুমটি দিনের বেলায় এমন অন্ধকার হলো যেন মনে হলো অনেক ঝড় বয়ে যাচ্ছে। এবং ইমাম সাহেব জিজ্ঞেস করার পর গাছটি থেকে জিনটি জবাব দিল যে এই মেয়ে যখন গাছটি তার দাদুর বাড়ি থেকে ঢাকায় এনেছিল তখন সে চুল ছেড়ে দিয়ে গাছটিকে নিয়ে গাড়িতে ওঠে এবং এই মেয়েটিকে তাদের ভালো লেগে যায় সামহাও। এবং জিনটা আরো বলে যে দিনের বেলায় এই গাছে আপু সারাক্ষণ জিনকে নিয়ে ব্যস্ত থাকতো আর রাতের বেলা সে চলে যেত, যার কারণে আপু জ্বরে ভুগত। এসব শোনার পর ইমাম সাহেব আপুকে বলেন যে আপুকে ছেড়ে চলে যেতে বলেন, কিন্তু জিনটা মানতে রাজি হয় না। এরপরে ইমাম সাহেব কাগজে কিছু একটা লিখে গাছটির ওপরে দিলে গাছটি ছাই হয়ে যায়। এরকম একটা ঘটনা এবং তিনি ভূত এফএমে শেয়ার করবেন এবং এরপর থেকে কোনো সমস্যা হয়নি সেটাও তিনি বলেছেন। এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এটাই আসলে আজকে রাতের শেষ ঘটনা ছিল, কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। আমাদের সমস্ত পৃথিবী জুড়ে আমাদের ভূত এফএমের লিসনার রয়েছে এবং আশা করছি যে আগামীতেও থাকবে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বসে আছেন আমাদের তেমনই একজন গেস্ট যিনি একটু ঘটনা শুনেছেন। আপনি যে পরপর দুটো ঘটনা বলেছেন, আপনার নামটা প্লিজ আরেকবার সবাইকে বলবেন। আমার নাম শুভ ভাই, আপনি কোথায় থাকেন আসলে? আমি জি কাতারে থাকেন। 13 সালে আমি কাতার যাই। এবং আপনি কতদিনের জন্য বাংলাদেশে এসেছেন? আমি আসছি এই মাসে 15 তারিখে। আবার কবে যাবেন? আমি যাব মে মাসে 5 তারিখে। মে মাসের 5 তারিখে যাওয়ার সময় আমাদের কাছ থেকে কি নিয়ে যাবেন? আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই অভিজ্ঞতা আর আমাদের অনেক অনেক ভালোবাসা। যারা আপনারা কাতারে বাস করেন, আমাদের বাঙালি যারা প্রবাসী বাঙালি আছেন, তাদের সবাইকে বলবেন যে আমরা আপনাদেরকে অনেক মিস করি, অনেক ভালোবাসি এবং আপনাদের সবসময় পাশে আছে। এবং ভূত এফএম প্রতি শুক্রবার ইনশাল্লাহ আপনাদেরকে এভাবে আনন্দ দিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে কাতারে যারা রয়েছেন, মিডল ইস্টে যারা রয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেখানে পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে আছেন তাদের সবাইকে আমি অনেক অনেক যে শুভকামনা জানাই এবং আশা করছি যে প্রতি শুক্রবার আপনাদের কাছ থেকে যেন দোয়া করবেন আমার জন্য, যেন প্রতি শুক্রবার এভাবে ফিরে আসতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে ইদানিং জয়েন করতেন ডক্টর হাফেজ মাইনুদ্দিন, এর আগে ছিলেন হাফেজ আনামও এসছেন এবং আরো অনেকেই ভূত এফএমের রেগুলার আসতেন, আপনাদের সবাই নিশ্চয়ই সেটা মনে আছে। এবং প্রথম দিক থেকেও এবং অনেক সময় আমরা অনেক পুরোহিতকে নিয়ে এসেছি, আমরা একজন ফাদারকে নিয়ে এসেছিলাম অনেক আগে, তখন শুধুমাত্র ভূতের ঘটনা এখানেই শোনা যেত। তো আমরা ভবিষ্যতে এরকম আনতে চাই এবং আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, যারা এই সমস্ত বিষয় নিয়ে জানেন, যারা এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করেন এবং নানা পেশার মানুষ। আমি বহুবার আপনাদেরকে এটা বলেছি, নানা পেশার মানুষ। যেমন আজকে ট্রেনের ড্রাইভারের একটা ঘটনা পেলাম আমরা,
এইভাবে নানা পেশার সমাজের বিভিন্ন জায়গার নানা জায়গার মানুষ কিন্তু এসে আমাদের এখানে অংশ নিতে পারেন এবং সেই জন্য এবং সেই সময় সব মানুষের পক্ষে হয়তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব না। সেই জন্য আমরা চাইবো যে তাদের আশেপাশে যে মানুষরা আছেন তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এবং আমরা 2010-এ শুরু করেছিলাম এবং এখন আমরা 7টা বছর প্রায় পার করে এসেছি। এর মাঝখানে ভূত এফএম এর জনপ্রিয়তা বেড়েছে, ভূতের ঘটনার জনপ্রিয়তা বেড়েছে, এই সমস্ত প্যারানরমাল বিষয় নিয়ে মানে কি বলবো, একটা কালচারের মতো তৈরি হচ্ছে বাংলাদেশে এবং সবাই এটা নিয়ে অনেক বেশি চর্চা করছেন, অনেক বেশি এটার সঙ্গে আছেন। এর চেয়ে বেশি ভালো লাগার আর কি হতে পারে। এবং আমাদের সবার জন্য অনেক 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 শুভকামনা, যারা যেখানে আছেন, যারা যেখানে এই বিষয়টি নিয়ে চর্চা করছেন বা এই বিষয়টি নিয়ে মানুষকে এন্টারটেইন করছেন, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক 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 শুভকামনা। এবং আশা করছি আগামীতে আমরা এগিয়ে যাব, আপনারা সবাই এগিয়ে যাবেন, এই প্রত্যাশা আমাদের থাকলো আপনাদের সবার জন্য। এবং যারা অতিথি রয়েছেন আমাদের, তাদেরকে অনেক ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। এবং আমরা সবসময় তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে অনেক কষ্ট করে তারা এসে, ভাইয়া কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছেন, উনি কিন্তু কষ্ট করে আমাকে জানিয়েছেন যে আমি বাংলাদেশে আছি এবং আমরা ডাকা মাত্র উনি কিন্তু চলে এসেছেন এবং এখানে এসে অপেক্ষা করেছেন, ঘটনা বলেছেন। আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম ওনার সাথে আপনাদের পুরোপুরি পরিচয় করে দিতে। আজকে আপনারা জানেন যে আরো একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটির আগে, যার জন্য একসাথে অনেক লম্বা সময় করার জন্য অনেক কিছু মাথায় ছিল না। বাট থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য। আমরা সত্যি অনার্ড আপনাকে পেয়ে। এভাবে যারা দেশে আসবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেটা বললাম, প্লিজ আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকে একটা অনেক বড় ঘটনা আমাদের কাছে ছিল, জাহাজের একজনের ঘটনা। এই ঘটনাটা আমরা আশা করছি আগামীতে শোনাবো। আজকে অনেক লম্বা বলে শোনাতে পারলাম না। আরো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের SMS করছেন, আমাদের সঙ্গে ফেসবুকে যোগ দিয়েছেন অনেকের। আমরা আজকে মেসেজ যেটা আপনারা ফেসবুকে ইনবক্স করেন সেটার উত্তর দিয়েছি। আশা করছি আপনারা সেটা পেয়েছেন, জবাব পেয়ে আপনাদের ভালো লেগেছে এবং আগামীতে আমাদের সঙ্গে আসবেন এবং জয়েন করবেন। আমাদের ফেসবুক দুটোর অ্যাড্রেস হচ্ছে, আমি একটু লিঙ্ক দিয়ে দিচ্ছি, www.facebook.com/radiofoodcan, www.facebook.com/bhutfm.russell। আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি, পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন। এবং আশা করছি যে আজকের পুরো সময়টা আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই এখনো এখানে SMS পাঠাচ্ছেন এবং SMS আমি কিছু না পড়লেই না, কিছু পড়ে ফেলতে চাই, যদিও হাতের সময় খুবই কম। তারপরে ঝটপট কিছু SMS পড়ি। রায়তুল বাপ্পি আমাদের SMS করছেন, মেহেদি হাসান, এই মানুষগুলো সবসময় আমাদের সঙ্গে আছেন, নামগুলো পড়লেও অনেকটা মুখস্থ লাগে। হাসান খান আমাদের সাথে আছেন, জুবাইর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তাজউইর, আমাদের সাথে রয়েছেন মেহেদি, জিহাদ আমাদের সঙ্গে রয়েছেন, দেখতে পাচ্ছি তালহা, এছাড়াও তিহান আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে রয়েছেন, রনি আছেন আমাদের সঙ্গে রয়েছেন আশিক, আমাদের সঙ্গে রয়েছেন কলিন্স, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আলিম খান সহ আরো অনেকে, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জন্য অনেক 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 ধন্যবাদ। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। যাওয়ার আগে শুধু মনে করিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuturti.fm, which is BHWTFM@radiofuturti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং অবশ্যই অবশ্যই ঘটনা শুরুতে উল্লেখ করবেন আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের এখানে গেস্টরা থেকে শুরু করে অনেকে আমাদের বলছেন, অমকে এই কথা বলছেন, তমকে কথা বলছেন। ভাই, সবার জন্য আমাদের শুভকামনা, সবাই ভালো থাকবেন। এবং যারা আমাদের বলেন যে এই ঘটনাটা ভালো লাগছে না বা যে কোনো ধরনের নেগেটিভ কথা বলেন, আমরা বিশ্বাস করি তারা আমাদের কাছ থেকে আরো ভালো কিছু এক্সপেক্ট করেন। সো তারা আমাদের ভূত এফএমের সবচেয়ে বড় সম্পদ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের ঘটনার উপর অপেক্ষায় রইলাম। ফিরে আসবো আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। Bhoot FM, the night comes alive with crime.